ম্যাম জি জি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি যখন সিপিইউ শিডিউলারকে দিচ্ছি তখন আমি হচ্ছে গিয়ে জাস্ট এটা ডিফাইন করে দিচ্ছি যে আমার একটার পর একটা ফাংশন যে কল করব, হুম। আর হচ্ছে গিয়ে প্লাস আমি যে ফাংশন গুলাকে কল করতেছি সেটা একটা জায়গা আরেকটা হচ্ছে গিয়ে যা মানে কাজ করার যে একটা পোর্শন মানে সেটা আপনি হচ্ছে। যেটা করতে পারবেন, প্রত্যেকটা লেয়ার হচ্ছে নিজেদের মধ্যে আলাদা, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এক একটার ফাংশনালিটি এক এক রকম, বাট এমন ভাবে সাজানো যে আপনি যদি মানে উপরের লেয়ার থেকে নিচের লেয়ারে ফাংশন কল দিতে পারবেন, বাট নিচের লেয়ার থেকে উপরের লেয়ারে কল দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটাই। ম্যাম এই সিপিইউ শিডিউলার কি মধ্যবর্তী হিসেবে কাজ করতেছে? সিপিইউ শিডিউলার একটা, এটা আমরা সামনে দেখবো। সিপিইউ শিডিউলার মধ্যবর্তী না, সিপিইউ শিডিউলার হচ্ছে ধরেন একটা প্রোগ্রামের মতো, যেটা হচ্ছে আপনার যে যতগুলা চলতেছে, মানে যতগুলো প্রসেস রেডি আছে তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি প্রসেস সিলেক্ট করে, বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী প্রসেস সিলেক্ট করে সিপিইউ কে অ্যালোকেট করে যে এখন এই প্রসেসটা চালাও। আচ্ছা, সিপিইউ এট এ টাইম অ্যাটমোস্ট কয়টা প্রসেসকে চালাতে পারে বলেন তো? একটা সিপিইউ, সিঙ্গেল কোর সিপিইউ এট এ টাইম কয়টা প্রসেসকে চালাতে পারে? একটা টাইম কয়টা? হ্যাঁ, একটা সিপিইউ, এটা পারার কথা ম্যাম সবার। একটা কোরের মধ্যে কি একটাই প্রসেস হয় মানে এক এক টাইম? হ্যাঁ, একটাই প্রসেসর, ধরেন তাহলে ম্যাম সিঙ্গেল কোর সিপিইউ সিপিইউ তো একটাই, একটাই সিঙ্গেল হলে একটা। একটাই তাহলে তো একটা চালাবার কথা। একটাই চালাতে পারবে। যদি আমার প্রসেসর একটা থাকে তাহলে এট এ টাইম একটা প্রসেসকেই চালাতে পারবে। বাট আমাদের এই কোশ্চেন থাকতে পারে, আমি প্রথম ক্লাসেও বলছি যে আমরা তো একসাথে অনেকগুলা প্রোগ্রাম একসাথেই চালাইতেছি, আমাদের তো মনে হচ্ছে যে কনকারেন্টলি চলতেছে, এমন মনে হইতে পারে। তো দেখা যাবে যে সেক্ষেত্রে কনটেক্সট সুইচিং নামে একটা জিনিস আমি বলছিলাম, যে সিপিইউ এত দ্রুত প্রসেস গুলোর মধ্যে সুইচ করে যে ম্যাম মানুষের প্রত্যেকটা চোখে একটু সেটা, করে করে। হ্যাঁ মানুষের চোখে বোঝা সম্ভব না, মানুষের চোখে মনে হয় যে হ্যাঁ সব একসাথেই চলতেছে, বাট এত দ্রুত চেঞ্জ করে ছোট ছোট পোর্শন টাইম হচ্ছে ভাগ করে দেয় যে এটা কোনো প্রবলেম আর কি দেখা যায় না। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার তো? তাহলে আমি নেক্সটে চলে যাব। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, তো আজকের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে, একবারে মানে এত বড় বড় কেন, 70 পেজ 40 পেজ একটা। আমি কমাই দিব, সমস্যা না। আমি হচ্ছে স্লাইডটা হচ্ছে আমরা সরাসরি নেট থেকে নামাই, এরপরে যে জিনিসগুলো আমরা পড়াবো না ওগুলো আমি সরাই দেবো স্লাইড থেকে। এই জন্য আমি স্লাইড শুরুতে আপনাদের দেই না, যে একবার একটা চ্যাপ্টার শেষ করে তারপরে দিই, না হলে আপনাদের মধ্যে আর কি কনফ্লিক্ট হয়ে যাবে আর কি ভার্সন গুলো নিয়ে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমরা প্রসেস নিয়ে পড়বো। প্রসেস কি কি জিনিস বলেন তো? বইয়ে যে ভাষায় লেখা আছে সেটা একটু বলেন, ম্যাম ফার্স্ট এটা চ্যাপ্টারও আজকে আছে। একটু আগেই পলাশ স্যার হচ্ছে কি জিজ্ঞেস করছে কতক্ষণ প্রসেস কি, প্রসেস নিয়ে কতক্ষণ বকাবকি। পলাশ স্যার কি ওএস নেয় না তো? না না, সিএন নাই, বলছে অপারেটিং সিস্টেমে নাকি আমরা প্রসেস পড়ছি, হ্যান ত্যান কতক্ষণ ধরে ইয়ে করছে। প্রসেস আমরা আজকে পড়বো, তাও প্রসেস নিয়ে আমি আইডিয়া দিছি। হ্যাঁ মানে প্রসেসের মানে হচ্ছে গিয়ে আমরা যেই একটা ডেটাকে হচ্ছে গিয়ে সেন্ড করি সেক্ষেত্রে রিকোয়েস্ট করা বা হচ্ছে সেই ডাটাটা হচ্ছে গিয়ে ট্রান্সমিট করা, এটাকে হচ্ছে গিয়ে প্রসেস বলে না, যতটুকু ওরকম ভাবে। ওএস এর ইয়াতে এটাকে প্রসেস ম্যাম বলে না। এক্সিকিউশনের যে এটা ওটার কথা কেমন কিছু? হ্যাঁ, এক্সিকিউশন নিয়ে কিছু একটা বলছিলাম, বলেন তো কি বলছিলাম। ম্যাম যে প্রোগ্রাম গুলো থাকে ওইটা ওই যে প্রসেসর বা থ্রেড দ্বারা যে এক্সিকিউট হয় ওইটাই তো ম্যাম প্রসেস। আচ্ছা, আমি যদি সামনে যাই তাহলে, আচ্ছা এই যে এইটা হচ্ছে লেজার পয়েন্টার দেখা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, চলে গেছে। আচ্ছা, সো এখানে দেখেন প্রসেসের এই সংজ্ঞা কি লেখা আছে, আ প্রোগ্রাম ইন এক্সিকিউশন।
আচ্ছা, তো প্রোগ্রাম বলতে আমরা মোটামুটি কি বুঝে থাকি বলেন তো কেউ আমাকে? সেট অফ ইনস্ট্রাকশন দিতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেট অফ ইনস্ট্রাকশন। তার মানে কি, ধরেন আমার কাছে একটা সি তে কোড করা আছে। আচ্ছা, তো কোডটাকে যদি আমরা কম্পাইল করি আমরা কি কি ফাইল পাই? ওই যে .exe ফাইল পাই, আর তারপর .o ফাইল পাই। হ্যাঁ, তো .exe .exe ফাইলটা ফাইলটা হলো হচ্ছে গিয়ে এক্সিকিউটেবল ফাইল। প্রসেস হয়। .exe ফাইলটা .exe ফাইলটা হচ্ছে আমার এক্সিকিউটেবল ফাইল। তো আর ম্যাম এখন ওটা কি ওয়াপ কোড অথবা এমন কিছু হইব? ও অবজেক্ট ফাইল। অবজেক্ট, আচ্ছা। আচ্ছা, আগের বার আমি লিঙ্কার দেখাইছিলাম না, লিঙ্কার লোডার, ওখানে বলছিলাম। আচ্ছা, সো ওই যে আমার exe ফাইল আছে তার মধ্যে কি আছে, ইনস্ট্রাকশন গুলো আছে। এখন আমি যদি একটু আঁকাই, ধরেন আমার কোন একটা ডিস্কের কোন একটা লোকেশনে হচ্ছে ওই .exe ফাইলটা আছে, ধরেন এই যে .exe ফাইলটা আছে। এখন কোন একটা .exe ফাইল যে আছে এর মধ্যে যে ইনস্ট্রাকশনস আছে এইটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম আমরা বলতে পারি। প্রোগ্রাম হচ্ছে আমাদের সেট অফ ইনস্ট্রাকশন বা কোড বলতে পারি আমরা, হ্যাঁ। কিন্তু আমরা যখন এই exe ফাইলটাকে রান করব তখন রান করার জন্য কি হইতে হবে, আমার যে মেমোরিটা আছে, ঠিক আছে, মেমোরির একটা পোর্শনে থাকে কি কার্নেল। কার্নেল কি করে, সব সময় চলতে থাকে, অপারেটিং সিস্টেম শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত সবসময় কার্নেল চলতে থাকে। হ্যাঁ। আচ্ছা, আর যে ফ্রি মেমোরিটা থাকে আমার, সেই মেমোরিতে এই এক্সিকিউটেবল ফাইলটাকে লোড করতে হবে যদি আমি এটাকে চালাইতে চাই। এখন মেমোরিতে যে আমি লোড করব, এখানে প্রত্যেকটা আইডেন্টিটি যেটা থাকে সেটাকে এক একটা প্রসেস বলে, ঠিক আছে। প্রসেসের মধ্যে আমরা কি করি, এই যে প্রোগ্রামের যে এক্সিকিউটেবল ফাইলটা আছে সেই প্রোগ্রামটাকে এখানে লোড করি এবং প্রসেসটাই অ্যাকচুয়ালি কি করে, প্রোগ্রামটাকে এক্সিকিউট করে। বুঝা গেছে? a program আরেকবার বলা in যাবে? execution, a program in execution, ঠিক আছে। তো ধরেন কোন একটা প্রোগ্রাম আমার .exe ফাইল হচ্ছে আছে, ঠিক আছে, কোন একটা ডিস্কের মধ্যে আছে, ধরেন যেখানে আমি সেভ করে রাখছি সেখানে আছে। এখন এই প্রোগ্রামটা কি একা একা চলতে পারবে? চলতে পারবে না। এই প্রোগ্রামটাকে যদি আমি রান করতে চাই তাহলে আমার কি করা লাগবে, তাকে আমার মেইন মেমোরিতে নিয়ে আসা লাগবে এবং মেইন মেমোরিতে অ্যাকচুয়ালি যে এন্টিটির মধ্যে অ্যাকচুয়ালি নিয়ে আমার এখানে একে চালানো লাগবে সেটাকে বলা হয় হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে প্রসেসের মধ্যে আমার প্রোগ্রামকে লোড করে দেই এবং প্রসেস নিজে চলতে পারে, চলে হচ্ছে ওই প্রোগ্রামটাকে এক্সিকিউট করে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে ওই প্রোগ্রামের। মানে আমরা অনেকটা প্রোগ্রামকে একটা প্যাসিভ এন্টিটি ধরতে পারি যে ওর মধ্যে সব ইনস্ট্রাকশন তো দেওয়া আছে বাট ও নিজে এক্সিকিউট হতে পারে না। সো প্রোগ্রামকে যখন আমরা মেমোরিতে নিয়ে আসি প্রসেসের মধ্যে, সেই প্রসেসটা কি করে, এই প্রোগ্রামের লাইন বাই লাইন হচ্ছে এক্সিকিউট করে। এখন কিছুটা ধারণা হয়েছে? ম্যাম তাহলে হচ্ছে যে আমরা এই টেকনিক্যালি ম্যাম কি ওই যে টাস্ক ম্যানেজারের যে হ্যাঁ প্রসেস, হ্যাঁ, এইটা প্রসেস টাস্ক ম্যানেজার যখন আমরা ওপেন করি তখন কি দেখি যে ম্যাম একটা প্রসেস লেখা আছে অ্যাপ্লিকেশনের ওখানে জন্য, ব্যাকগ্রাউন্ডে এতগুলো অ্যাপ চলতেছে। হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাপের জন্য দেখা যাবে যে একটারও বেশি প্রসেস থাকতে পারে চলতেছে। সো ওই যে আপনার অ্যাপটাকে যে রান করতেছে যে এন্টিটিটা, সেটাই হচ্ছে প্রসেস। আপনার যে অ্যাপটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে, প্রোগ্রামটা আছে, সেটার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন তো দেওয়া আছে সেখানে, বাট সে নিজে কিন্তু রান হইতে পারে না, তাকে আবার মেইন মেমোরিতে লোড করতে হবে এবং প্রসেস হচ্ছে যখন আমি মেইন মেমোরিতে তাকে লোড করব তখন সেটাকে বলা হবে প্রসেস এবং প্রসেসই হচ্ছে এই যে আমার ইনস্ট্রাকশন গুলো আছে সেটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। এখন কিছুটা ক্লিয়ার হয়েছে? টাস্ক ম্যানেজার যদি আমরা খুলি তাহলে টাস্ক ম্যানেজারে আমরা কি দেখব, যে একটা অ্যাপের জন্য দেখা যাবে কি বিভিন্ন ধরনের মানে কয়েকটা প্রসেস ক্রিয়েট হয়ে আছে, এরকম দেখায় না? জি ম্যাম, টাস্ক ম্যানেজার ম্যাম ওপেন করলে ম্যাম এখানে প্রসেস লেখা সরাসরি দেখায় এবং মানে প্রসেসে কি কি রান হইতেছে কি কি চলতেছে এগুলো সবই দেখা হ্যাঁ, যাচ্ছে। আর হচ্ছে একটা প্রোগ্রামের জন্য মাঝে মাঝে দেখা যায় কি একের অধিকও প্রসেস রান করতেছে এরকম দেখায়। জি ম্যাম।
ধরেন যখন আমরা ওয়েব ব্রাউজার খুলে রাখি এবং ধরেন কয়েকটা ট্যাব ওপেন করে রাখছি, এখন সেই ওয়েব ব্রাউজারের জন্য কি হচ্ছে, কয়েকটা আলাদা প্রসেস চলতেছে, এরকম হয় হয় না? ওই যে যেই অ্যাপ্লিকেশনটা চলতেছে ম্যাম ওটার পাশে 7 4 এরকম লেখা থাকে কতগুলো হ্যাঁ। রান হইতেছে। তো প্রসেস কি বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রোগ্রাম ইন এক্সিকিউশন, সেটাকে বলা হয় হচ্ছে প্রসেস। তো প্রোগ্রামের ইনস্ট্রাকশনস থাকে, বাট প্রোগ্রাম কোন ডিস্কে আর কি নিজে নিজে তো আর এক্সিকিউট হতে পারবে না, সেটাকে হচ্ছে মেইন মেমোরিতে আনা লাগে, আর সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করে হচ্ছে প্রসেস। প্রোগ্রামটা যখন এক্সিকিউশন অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা বলবো কি, প্রসেস। আচ্ছা, process execution must progress in a sequential fashion, no parallel execution of instruction of a single process. আচ্ছা, যখন আমার একটা প্রসেস, সিঙ্গেল প্রসেস থাকবে, তো প্রসেসের মধ্যে কি আছে, প্রসেস হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনকে, মানে আমার সিকোয়েন্সিয়ালি ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, যেভাবে আমার প্রোগ্রামটাতে কোডিং করা ছিল সেভাবে অ্যাকচুয়ালি আমার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। এখন আমার প্রসেস কি করবে, সিকোয়েন্সিয়ালি হচ্ছে সেই ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করতে থাকবে। প্যারালালি কোনো একটা প্রসেস প্যারালালি দুইটা এক্সিকিউশনকে একসাথে এক্সিকিউট করতে, ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে, একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে তারপর নেক্সট ইনস্ট্রাকশনে যাবে। এই জিনিসটা বুঝতে পারছি? জি ম্যাম। আমি আরেকটু বোঝানোর ট্রাই করি। ধরেন আমার প্রসেস কি করতেছে, এটা যদি আমি প্রসেস ধরি, প্রসেস হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, যেমন আমাদের ইয়াতে ছিল, আমাদের কোড মানে প্রোগ্রামটাতে যে ইনস্ট্রাকশন গুলো ছিল, সে কি করে, একটার পর একটা ইনস্ট্রাকশন নিয়ে এক্সিকিউট করে, একটার পর একটা ইনস্ট্রাকশন নিয়ে এক্সিকিউট করে। এখন এই ইনস্ট্রাকশন আর এই ইনস্ট্রাকশন, এইটার পরেই তো এটা এক্সিকিউট হবে, এই দুটো কি একসাথে এক্সিকিউট হতে পারবে? এখানে এইটাই বলা হয়েছে যে নো প্যারালাল এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন অফ এ সিঙ্গেল প্রসেস। প্রসেস সবসময় হচ্ছে তার যে ইনস্ট্রাকশন গুলো কমপ্লিট করা লাগবে, এক্সিকিউট করা লাগবে, একটার পর আরেকটা করবে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা প্রসেসের বিভিন্ন পার্ট আছে। আচ্ছা, তো ফার্স্টে যে পার্টটা, মানে একটা প্রসেস কি করে আমরা প্রোগ্রামকে মেমোরিতে নিয়ে আসি, তখনই সেটাকে আমরা কি বলতেছি, প্রসেস বলতেছি। এখন একটা প্রসেসের হচ্ছে বিভিন্ন পার্ট থাকে, এখন সেই পার্ট গুলো নিয়ে আমরা একটু দেখব। ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে, যদি এই সেকশনটা দেখি, এই যে ফার্স্টে যেই সেকশনটা আমার থাকতেছে, ধরেন এই যে প্রসেসটা, এটা একটা প্রসেসের স্ট্রাকচার, এটাকে আমি মেমোরিতে নিয়ে আসছি। তো এখানে আরো আমার স্পেস আছে মেমোরির, তো এখানেও ধরেন আরো মেমোরি স্পেস আছে, তো একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনে আমার এই প্রসেসটা আছে। তো প্রসেসের ফার্স্টে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে টেক্সট। কি থাকবে, টেক্সট সেকশন। টেক্সট। এখন টেক্সট সেকশনে অ্যাকচুয়ালি কি থাকে, দা প্রোগ্রাম কোড অলসো কল্ড টেক্সট সেকশন। ওই যে আমি বললাম আমি প্রোগ্রামটাকে আমার প্রসেসের মধ্যে নিয়ে আসব, লোড করব, লোড করে কোথায় রাখবো, এখানে রাখবো। এখানে আমার কি থাকবে, অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন গুলো থাকবে। আমি যে প্রোগ্রামটা রান করতে চাচ্ছি সেই প্রোগ্রামের যেসব ইনস্ট্রাকশন গুলো আছে বা কোড আছে, সেটা কই থাকবে, কোন সেকশনে থাকবে, টেক্সট। টেক্সট সেকশনে। এরপরে আছে হচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটি ইন প্রোগ্রাম কাউন্টার, প্রসেস রেজিস্টার্স। আচ্ছা, তো এখন হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে আমরা কি সেভ করে রাখি বলেন তো? ম্যাম বুঝি নাই, আরেকবার কি? একটা তো টেক্সট সেকশন, ওটা তো বুঝছেন, হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার কোন একটা প্রসেস হচ্ছে তার প্রোগ্রাম কাউন্টারকে সেভ করে রাখবে। এখন আমি বলছি প্রোগ্রাম কাউন্টার বলতে কি বুঝি, আমরা আমরা আর্কিটেকচার পড়ে আসছি। হ্যাঁ, প্রোগ্রাম কাউন্টার বলতে আমি বুঝছি, মানে আমাদের ভুলে গেছি। নেক্সট এটা যে কারেন্ট অ্যাক্টিভিটিটাকে হচ্ছে গিয়ে আহ, মানে আমি এখন যদি হচ্ছে গিয়ে করতে চাই যে আমি এখন মোজিলা ফায়ারফক্স অন করতে চাই,
তাহলে এটা আমার কারেন্ট অ্যাক্টিভিটি। তো কারেন্ট অ্যাক্টিভিটিটাকে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে মানে রিপ্রেজেন্ট করে বা হচ্ছে গিয়ে যেটা আমাদেরকে প্রসেসরের কাছে হচ্ছে গিয়ে ওই রিকোয়েস্টটা পাঠায় যে আমি কারেন্ট এই কাজটা করব, এরকম কিছু হয়তো বা। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার প্রোগ্রাম কাউন্টারে থাকে যে আমার নেক্সটে কোন ইনস্ট্রাকশনকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করা লাগবে, সেটা হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকে। এখন ধরেন এখানে হচ্ছে আমার টেক্সট আছে, টেক্সটের মধ্যে আমার কোড আছে, অনেকগুলো ইনস্ট্রাকশন আছে ধরেন। সো আমার এমনও তো হতে পারে যে কোন একটা ইনস্ট্রাকশন থেকে আমি একটা ফাংশন কল দিলাম, দেন ফাংশনের কাজটা করে আমার আবার রিটার্ন করতে হবে কোথায়, যেখান থেকে কল দিছি সেখানে। তো আমি ফাংশনটা মানে আমি হচ্ছে আমার নেক্সটে কোন ইনস্ট্রাকশন হচ্ছে আমার এক্সিকিউট করা লাগবে সেইটা থাকে হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের ভিতরে, যাতে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি। যেমন ধরেন এই যে এরকম কিছু কোড আছে, দেন এই পয়েন্টে এসে কি করা লাগলো, আমার একটা ফাংশন কল দেওয়া লাগলো। ঠিক আছে, এই পয়েন্টে এসে আমার একটা ফাংশন কল দেওয়া লাগলো, যে ফাংশনটা এইখানে আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে আছে। দেন এই ফাংশনটা তার কাজ শেষ করে আমাকে আবার রেজাল্ট রিটার্ন করবে এই জায়গায়। যদি আমরা সি কোডের ক্ষেত্রে দেখি, ধরেন একটা ফাংশন নিচে আছে, কোথাও আছে, তো আমি যদি এখান থেকে হচ্ছে কল করি সেই ফাংশনটা, তো ফাংশনটা কাজ করে আমাকে রিটার্ন আবার এখানেই করবে না, তারপরে এই ফাংশনগুলো এক্সিকিউট হবে। বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, ম্যাম বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো এই যে এই পজিশনটা যেখানে হচ্ছে তার আবার রিটার্ন করা লাগবে, মানে কারেন্টলি কোন পজিশনে অ্যাকচুয়ালি কোন ইনস্ট্রাকশনটা হচ্ছে সে এক্সিকিউট করতেছিল, সেই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম কাউন্টারে থাকে। যদি না থাকতো তাহলে দেখা যেত যে আমি এখান থেকে কল দিছি এই ফাংশনটাকে, এই ফাংশনটা কাজ টাজ করে আবার পরের যা আছে সবগুলো, ওরা তো সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করে, পরে সবকিছু এক্সিকিউট করতেছে, আমার এইখানে আর ফিরেই আসলো না, বা এই যে আমার পরের যে এক্সিকিউশন গুলা ছিল এগুলাকে কমপ্লিটই করলো না। বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, সো এই প্রোগ্রাম কাউন্টারও থাকে। দেন হচ্ছে স্ট্যাক কন্টেইনিং টেম্পোরারি ডেটা। মেইনলি কি থাকে স্ট্যাকের মধ্যে, ফাংশন প্যারামিটার থাকে, তারপরে হচ্ছে রিটার্ন অ্যাড্রেস থাকে, তারপরে হচ্ছে লোকাল ভ্যারিয়েবলস থাকে। আচ্ছা, আর তাহলে ধরেন কোন একটা ফাংশন আপনি কল দিবেন, কোন একটা থেকে কোন একটা পজিশন থেকে আপনি একটা ফাংশন কল দিতেছেন। এখন ফাংশনের যে প্যারামিটার গুলো আপনি পাস করবেন, সেই প্যারামিটার গুলো আমরা কোথায় রাখি? স্ট্যাকে রাখি। রিটার্ন অ্যাড্রেস কোথায় রাখি? স্ট্যাকে রাখি। আর আমার যে ফাংশনের ভিতরে যে লোকাল ভ্যারিয়েবল গুলো আর কি দরকার, সেগুলো আমরা স্ট্যাকে রেখে দিই। তো স্ট্যাকও হচ্ছে প্রসেসের একটা অংশ। এই যে দেখেন, এটা যদি আমার প্রসেস হয়, এই সেকশনে থাকতেছে আমার স্ট্যাক। ঠিক আছে, আর স্ট্যাক হচ্ছে সব সময় এই যে নিচের দিক বরাবর এক্সপ্যান্ড হতে পারে। যদি আমি দুইটা ফাংশন ডাকি, দুইটা ফাংশন কল করি, তখন আমাকে আরো কিছু এলিমেন্ট কি করা লাগবে? স্ট্যাকে দেওয়া লাগবে না? যখন আমি একটা ফাংশন কল করব, তখন স্ট্যাকটা হচ্ছে, এটা যদি মেমরি হয় ধরেন 100, এটা যদি 0 হয়, তাহলে 100 থেকে ধীরে ধীরে কি করবে? নিচের দিকে বাড়তে থাকবে স্ট্যাকটা। আচ্ছা, এখন যখন আমি ডাটাগুলো তুলবো তখন পপ করবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, যখন আমি আমার ফাংশনের কাজ করা শেষ, আমি হচ্ছে এখন রিটার্ন করতে চাই, যেখান থেকে আমাকে কল দেওয়া হয়েছিল সেখানে রিটার্ন অ্যাড্রেসটাও এখানে আছে, সো আমি ওখানে রিটার্ন করতে চাই। তখন আমার তো এসব ভ্যালু, প্যারামিটার ভ্যালু আর দরকার নাই, তখন আমি কি করব? এগুলাকে পপ করে দিব, তখন স্ট্যাকটা আবার কি হবে? স্ট্রিং হয়ে যাবে। তো এইভাবে রান টাইমে হচ্ছে আমাদের স্ট্যাক হচ্ছে শ্রিঙ্কও হতে পারে, আবার হচ্ছে এক্সপ্যান্ডও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইনামিক, হ্যাঁ এখানে দেখায় দিছে। আচ্ছা, এরপরে বলছে ডাটা সেকশন কন্টেইনিং গ্লোবাল ভ্যারিয়েবলস। এখন আমার প্রোগ্রামে যদি কোনো গ্লোবাল ভ্যারিয়েবল থাকে, আমরা সি প্রোগ্রামে কি গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করছি না? আমরা হচ্ছে মেইনের বাইরে রাখি, ডিফাইন করে দিতাম সেগুলো না ম্যাম? হ্যাঁ, মানে মেইনের বাইরে যে ভ্যারিয়েবল গুলা রাখি, সেগুলো তো সবাই অ্যাক্সেস করতে পারে, যে কোনো ফাংশনই অ্যাক্সেস করতে পারে। তো সেগুলো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল কোন সেকশনে থাকে? ডেটা সেকশনে থাকে। আর আমার লোকাল ভ্যারিয়েবল কোন সেকশনে থাকে?
স্ট্যাকের ট্যাগ সেকশনে থাকে, আর গ্লোবাল ভেরিয়েবল ডেটা সেকশনে থাকে, আর টেক্সট সেকশনে থাকে আমার কোড বা আমার ইনস্ট্রাকশনস। এরপরে আসতেছে আর স্ট্যাক তো টেম্পোরারি ডাটা স্টোর করে, সেটা আমরা বুঝলাম। যখন একটা ফাংশন আমি ফাংশনকে কল দিব, তখন টেম্পোরারিলি আমার কিছু ডেটা আর কি স্টোর করে রাখতেছি আমি, আমার ফাংশন প্যারামিটার, দেন হচ্ছে অ্যাড্রেস, রিটার্ন অ্যাড্রেস। যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি এগুলাকে আবার পপ করে দিব। এই জন্য বলছে হচ্ছে স্ট্যাক হচ্ছে টেম্পোরারি ডাটা কন্টেন্ট করে। এরপর ডেটা সেকশন তো বুঝলামই, গ্লোবাল ভেরিয়েবল গুলা রাখে। আর হিপ কন্টেনিং মেমোরি ডাইনামিক্যালি অ্যালোকেটেড ডিউরিং রান টাইম। এখন রান টাইমে যদি আমি একটা মেমোরি অ্যালোকেট করি, ঠিক আছে, ধরেন কোন একটা রান টাইমে আমি কোন একটা মেমোরি অ্যালোকেট করলাম কোন একটা অ্যারের জন্য রান টাইমে, সো তখন এই যে মেমোরিটা, ঠিক আছে, এইটা কোথায় যাবে, অ্যাকচুয়ালি কোথায় অ্যালোকেট হবে? এই হিপের মধ্যে অ্যালোকেট হবে। এই হিপ স্ট্রাকচারটা আছে এখানে অ্যালোকেট হবে। বুঝতে পারছেন? সামনে একটা এক্সাম্পল আছে, সেটা দিয়ে আমরা দেখব। মানে আমি যদি রান টাইমে কোন একটা মেমোরি ডাইনামিক্যালি অ্যালোকেট করতে চাই কোন একটা ভ্যারিয়েবলের জন্য বা কোন একটা অ্যারের জন্য বা কোনো কিছুর জন্য, সেইটা কোথায় যায়? হিপে আসবে। হিপে। হ্যাঁ, হিপে যাবে। সো হিপটা দেখেন কোন দিক বরাবর এক্সটেন্ড হয়। আমরা তো বুঝতেছি যে স্ট্যাকের মতো হিপটাও আমার এক্সটেন্ড উপরের হতে দিকে পারে, উঠবে। হ্যাঁ, উপরের দিকে এক্সটেন্ড হবে। মানে স্ট্যাক যেদিকে এক্সটেন্ড হয়, হিপটা হচ্ছে তার বিপরীত দিকে এক্সটেন্ড হয়। সো ম্যাম আমরা আমাদের ডেটা স্ট্রাকচারে যেরকম হিপ পড়ছিলাম, এটার ইয়েটাও তো ওরকমই। হ্যাঁ মানে ওরকমই হ্যাঁ, স্ট্যাক যেমন পড়ছিলেন ওরকমই শুরুতে স্ট্যাক, থাকে। এখানে জাস্ট একটা মেমোরি লোকেশন দিয়ে দেখানো হয়েছে। স্ট্যাক তো মেমোরি, স্ট্যাকের টপ বারবার যদি আমি পুশ করতে থাকি তাহলে তো মেমোরি বাড়তে নিচের থাকবে, দিকেই স্ট্যাকটা যাবে। এদিক হ্যাঁ, দিকে নিচের বাড়তে দিকে থাকবে, যাবে। হিপটাও এদিক দিয়ে উপরের দিকে বাড়তে থাকে। এখন আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে এটা ইনশিওর করা যে হিপ আর স্ট্যাক দুইজন হচ্ছে ওভারল্যাপিং হবে না। যেহেতু ওই দিক দিয়ে বাড়তেছে ওই দিক দিয়ে বাড়তেছে, কখনো ওভারল্যাপিং যাতে না হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়। এরপরে তো এখানে সব দেখাই দিলাম যে কি কি পার্ট আছে একটা প্রসেসে। এই যে প্রসেসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে জানেন? এটা যদি আমার মানে মেমোরিটা থাকে, এটা হচ্ছে আমার ধরেন পুরা মেমোরি, আর ওই উপরের দিকে আছে। তো মেমোরির একটা পার্ট হচ্ছে একটা প্রসেস নিয়ে রাখছে, ঠিক আছে। আর তার বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো কই আছে? এই যে এখানে আছে। বাকি আবার অংশগুলো কি? বাকি অংশগুলোতে আরেকটা প্রসেস থাকতে পারে, আচ্ছা, তার এরকম টেক্সট ডাটা স্ট্যাক এইসব পয়েন্টার থাকতে পারে, এখানে আরেকটা প্রসেস থাকতে পারে, ঠিক আছে। আবার মেমোরিতে আবার কিও থাকে, আরেকটা কি থাকে? কার্নেল থাকে। হ্যাঁ, কার্নেলটা কার্নেল তো সবার শেষে থাকবে, যেটা অল হ্যাঁ দ্য টাইম রানিং হবে। রান করতে থাকবে। আর কার্নেল আমাদেরকে বিভিন্ন আমাদের এসেনশিয়াল ফাংশনালিটিস প্রোভাইড করবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে বলছে প্রোগ্রাম ইজ এ প্যাসিভ এন্টিটি স্টোরড অন ডিস্ক এক্সিকিউটেবল ফাইলস। প্রোগ্রাম কি আমরা বুঝতে পারছি? প্রোগ্রাম কিন্তু নিজে নিজে রান হতে পারে না। প্রোগ্রাম হচ্ছে একটা প্যাসিভ এন্টিটি, এবং এটা কোথায় স্টোর থাকে? বিভিন্ন ডিস্কে স্টোর থাকে। মানে আমি যখন সি প্রোগ্রামটা লিখলাম, আমি কম্পাইল করলাম, আমি যেই ফাইলে বা যেই ফোল্ডারে রেখে দিছি, যেই ডিস্কে ফোল্ডারে রেখে দিছি, তো ওখানেই থাকবে। তো এটা হচ্ছে প্যাসিভ এন্টিটি। আর প্রোগ্রাম বলতে আমরা এক্সিকিউটেবল ফাইল তো বুঝতেছি, এটা একটু আগে বলছি। আচ্ছা, এরপরে বলছে প্রসেস ইজ অ্যাক্টিভ। কারণ কি প্রসেসকে অ্যাক্টিভ কেন বলা হয়? কারণ আমি যখন হচ্ছে গিয়ে এটাকে রান করাইতে যাব, তখন রান সেটা করার হচ্ছে গিয়ে প্রসেস, রান। কারণ প্রসেস তো সবসময় চলতেই থাকে, যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত প্রসেস সিস্টেম তো অন থাকবো চলতে থাকবে। ততক্ষণ পর্যন্ত প্রসেস চালুই থাকবো। প্রসেস অফ মানে কম্পিউটার অফ, মানে সিস্টেম অফ, সরি অফ। প্রসেস অফ মানে কম্পিউটার না অফ না না, হবে না। প্রসেস অফ মানে হচ্ছে প্রসেস কি আমার ওই এক্সাক্ট ওই ফাইলটা অফ আছে রাইট নাও, আমার এটা ওয়ার্ক করতেছে না, ওই বাট প্রোগ্রামটা অফ হয়ে যাবে। যেই হ্যাঁ ওই ফাইলটা প্রোগ্রামটা হচ্ছে আমার প্রসেসের মধ্যে লোড করা আছে এই টেক্সট সেকশনে, যেই প্রোগ্রামটা, এই যে এখানে আমরা দেখলাম না টেক্সট সেকশনে কি থাকে, আমার কোডটা থাকে বা ইনস্ট্রাকশনটা থাকে। তো হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি কাজ করা বন্ধ করে দিবে যদি প্রসেসটা শেষ হয়ে যায়।
ঠিক আছে। আর প্রসেসকে অ্যাক্টিভ কেন বলছি, কারণ হচ্ছে এই যে প্রোগ্রাম ফাইল বা কিছু কোড লেখা আছে, এটা তো নিজে নিজে আর এক্সিকিউট হইতে পারে না, এই জন্য এটা প্যাসিভ। বাট আমি যদি এটাকে প্রসেসের মধ্যে লোড করে দেই, প্রসেসটা কি করে, রান হয়ে আমার এই প্রোগ্রামটাকে অ্যাকচুয়ালি যেসব ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা হচ্ছে লাইন বাই লাইন ও এক্সিকিউট করে করে যায়। আচ্ছা, তো program becomes process when an executable file is loaded into memory. এই জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম বুঝছি। যখন আমি প্রোগ্রামটাকে আমার মেমোরিতে নিয়ে আসবো, প্রোগ্রামটাকে যে চালাবে সে হচ্ছে প্রসেস, তখন প্রোগ্রামটা হয়ে যায় প্রসেস। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন বলছে যে এক্সিকিউশন অফ প্রোগ্রাম স্টার্টেড ভায়া গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মাউস ক্লিকস, কমান্ড লাইন এন্ট্রি অফ ইটস নেম এটসেট্রা। আচ্ছা, এখন কোন একটা প্রোগ্রাম, কোন একটা ইএক্সি ফাইলই ধরেন আমি দুই ভাবে চালাইতে পারি। একটা কি করতে পারি, মাউস দিয়ে ক্লিক করলাম, ওই ইএক্সি ফাইলটা হচ্ছে ওপেন হয়ে গেল। আরেকটা কি করতে পারি, আমি কমান্ড লাইন থেকেও চালাইতে পারি। কমান্ড লাইন ইন্টারফেস নিয়ে আমরা কথা বলছি না, হ্যাঁ যেমন লিনাক্সে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করা হয়। তো ওইখানে যদি আমি আপনাদেরকে আজকে মেবি কয়টা বাজে ছোটখাটো একটা কোডিং দেখাবো, তো ওইখানে আমরা দেখবো যে কমান্ড লাইনে কিভাবে আমরা কোন একটা এক্সিকিউটিভ ফাইলকে রান করতে পারি। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে ওয়ান প্রোগ্রাম ক্যান বি সেভারাল প্রসেসেস, মানে একটা প্রোগ্রামের হচ্ছে সেভারাল প্রসেস থাকতে পারে। যেমন এখানে বলছে কনসিডার মাল্টিপল ইউজার এক্সিকিউটিং দ্য সেম প্রোগ্রাম। এখন দেখা যাবে কি, ধরেন মজিলা ফায়ারফক্সে আমি অনেকগুলা ট্যাব খুলছি, তো এই জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ট্যাবের জন্য আমার আলাদা আলাদা প্রসেস ক্রিয়েট হইতেছে, কিন্তু প্রোগ্রাম কিন্তু একটাই, এটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজারটা। সো এখানে কি হতে পারে, তাহলে একটা প্রোগ্রামই হচ্ছে সেভারাল প্রসেস চলতে পারে। তো একটু গেল, তো এখানে তো আমরা দেখেই ফেলছি এটা হচ্ছে প্রসেসের আর কি ইন জেনারেল স্ট্রাকচার। আচ্ছা, টেক্সট সেকশনে কি থাকে বলেন? টেক্সট Program. বা কোডটা থাকে। কোডটা থাকে বা ইনস্ট্রাকশনটা থাকে। হ্যাঁ, আচ্ছা, আর ডাটা সেকশনে কি থাকে? ডাটা সেকশনে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল থাকে। গ্লোবাল Global ভেরিয়েবল থাকে। আর হিপ সেকশনে কি থাকে? রানিং টাইমে ডাইনামিক্যালি অ্যালোকেটেড মেমরি থাকে। আর স্ট্যাকে কি থাকে? লোকাল ভেরিয়েবল। বিভিন্ন রকমের Variable, লোকাল ভেরিয়েবল local গুলা, যেগুলা হচ্ছে গিয়ে ফাংশনের প্যারামিটার, তারপরে রিটার্ন অ্যাড্রেস, এগুলো থাকে। আচ্ছা, এখন আমরা একটা প্রোগ্রাম দেখব, এই প্রোগ্রামের কোনটা কই থাকবে সেটা এখানে মিলাই দেখব। তো ফার্স্ট এটা একটা সি প্রোগ্রাম। আচ্ছা, মেইন এর বাইরে এই যে এক্স আর ওয়াই যে ডিফাইন করা আছে, এগুলা কি বলে, এগুলা কোন ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল গ্লোবাল ভেরিয়েবল। ভেরিয়েবল। তাহলে এটা হচ্ছে ডাটা সেকশনে যাচ্ছে। হ্যাঁ ডাটা সেকশনকে আবার দুই ভাগে ভাগ করে ফেলছে, একটা হচ্ছে আনইনিশিয়ালাইজড ডাটা, একটা ইনিশিয়ালাইজড ডাটা। যেহেতু এক্স এর কোনো ভ্যালু দেওয়া নাই, এটা গেছে হচ্ছে আনইনিশিয়ালাইজড ডাটাতে, আর ওয়াই এর যেহেতু ভ্যালু দেওয়া আছে তাই এটা গেছে হচ্ছে ইনিশিয়ালাইজড ডাটাতে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে এই যে মেইন ফাংশনটা, মেইন ফাংশনে কয়টা প্যারামিটার গেছে? দুইটা প্যারামিটার দুইটা। গেছে। দুইটা। এই প্যারামিটার গুলো কই যাবে? একদম উপরে স্ট্যাকে, স্ট্যাকের ওখানে। স্ট্যাকের ওখানে ইয়া হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতেছি যে এই দুইটা আমার লোকাল ভেরিয়েবল। হ্যাঁ, লোকাল ভ্যারিয়েবল থাকবে হচ্ছে স্ট্যাকেই। এরপর আমরা দেখতেছি যে এখানে আমি ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করতেছি। এই যে ভ্যালুস ইজ ইকুয়াল টু ইন malloc সাইজ অফ int ইনটু 5। এই malloc মানে কি? ডাইনামিক্যালি একটা মেমরি অ্যালোকেট করতেছি আমি আমার ইসের জন্য, যে ভ্যালুটা আমি ইউজ করব সেই ভ্যালুর জন্য। সো এই যে ডাইনামিক্যালি মেমরিটা অ্যালোকেট করলাম, malloc ফাংশন দিয়ে আমরা মেইনলি বেসিক্যালি ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করি। সো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কোথায় থাকবে? হিপে থাকবে। আমি বলছি যে ডাইনামিক্যালি যদি কোনো মেমরি আমরা অ্যালোকেট করি সেটা যাবে হিপে। আচ্ছা, এরপরে এখানে আর কিছু দেখায় নাই। সো এই যে পোরশনটা আছে, এই পুরা পোরশনটাই হচ্ছে কি টেক্সটের মধ্যে থাকবে। এগুলো তো কোড ইনস্ট্রাকশন, যে আমার এই জিনিসটা হচ্ছে কি করা লাগবে, এক্সিকিউট করা লাগবে। 0 থেকে 5 পর্যন্ত লুপ চালায় আমার ভ্যালুজ i = i, এটা করা লাগবে। সো এটা কই থাকবে? টেক্সট পোরশন। টেক্সট সেকশনে আর কি থাকবে। এটা আমার কোড বা ইনস্ট্রাকশন, এটা আমার চালাইতে হবে। আচ্ছা,
সো আমরা এইটা দিয়ে দেখে মোটামুটি বুঝতে পারছি যে একটা প্রোগ্রামের যে ইনপুট বা এই কি কি জিনিস কই কই থাকে যখন একটা প্রসেসে প্রোগ্রামটাকে লোড করা হয়। হ্যাঁ ম্যাম বুঝছি ম্যাম। ম্যাম এখানে কি, হেডার গুলা কই থাকবে ম্যাম? সব টেক্সটে। মানে পুরো কোডই টেক্সটে থাকবে, বাট ডেটার যে অ্যাড্রেস গুলা, ঠিক আছে, ডেটা গুলা থাকবে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইয়াতে। ও আচ্ছা আচ্ছা। জি বলেন। না কেউ ম্যাম বলতে- ম্যাম ক্লিয়ার। জি বলেন। ম্যাম শুনতে পারতেছি না। আরে জি আপনার কথা কেটে কেটে আসতেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি আগে শুনতে পারতেছেন? না না ম্যাম, ম্যাম এই যে যেটা আনমিক্সিং চ্যাট ইফেক্ট বক্সে হইতেছে। বলেন। আমার দিয়ে দেন 215 চ্যাট বক্সে লিখে দিয়ে যান। আচ্ছা, এরপরে অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে একটা প্রসেস বিভিন্ন স্টেটে থাকতে পারে, ঠিক আছে? তো এই স্টেট গুলো হচ্ছে নিউ, রানিং, ওয়েটিং, রেডি আর টার্মিনেটেড। কি কি প্রসেস, মানে কি কি স্টেটে থাকতে পারে একটা প্রসেস? নিউ, রানিং, ওয়েটিং, রেডি, টাইম। ওয়েটিং, আচ্ছা। রেডি, ট্রান্সফার। তো ফার্স্টে হচ্ছে নিউ। নিউ মানে কি, প্রসেসটা মাত্রই ক্রিয়েট করা হয়েছে, তখন হচ্ছে নিউ দিয়ে স্টেটে থাকে আর কি প্রসেসটা। আচ্ছা, সো কোন সিস্টেম কল দিয়ে আমরা প্রসেস ক্রিয়েট করি বলেন তো কেউ? কোন সিস্টেম কল করে? প্রসেস ক্রিয়েট তো এমনি এমনি হতে পারে না, এখানে হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা ইয়া লাগে। লাগবে। ফর্ক, ফর্কের কথা কি আমি বলছিলাম আগের ক্লাসে? ও হ্যাঁ, এটা তো Fork. লিনাক্সে ইউজ করি না প্রসেস হুম, ক্রিয়েট করার fork. জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিনাক্সে ইউজ করে, আর উইন্ডোজে হচ্ছে ক্রিয়েট প্রসেস, বাট উইন্ডোজ তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখন দেখবো না, আমরা লিনাক্সেই মোটামুটি দেখবো। সো ফর্ক প্রসেসটা মানে ফর্ক যখন আমি দিলাম তখন আমার নতুন একটা প্রসেস ক্রিয়েট হইতেছে। সো যখন একটা নতুন প্রসেস ক্রিয়েট হবে, বা ধরেন শুরুতে কি হইলো, আমার ওই এক্সিকিউটেবল প্রোগ্রামটা আমার প্রসেসে লোড হইলো, ঠিক আছে, তো তখন হচ্ছে মেমোরিতে লোড হইলো আর কি, তখন যে সেটাকে বলা হয় হচ্ছে সেটা নিউ স্টেটে আছে, লোড হয়েছে বাট এখনো রান করা শুরু হয়নি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা দেখেন রানিং। ইনস্ট্রাকশন আর বিং এক্সিকিউটেড। সো যেসব ইনস্ট্রাকশন আছে তার মধ্যে টেক্সট সেকশনে, সেগুলা হচ্ছে এক্সিকিউট হচ্ছে, সেই পর্যায়ে আমরা বলবো এটা হচ্ছে প্রসেসটা রানিং। তো ইজিলি বোঝা যায়, তাই না? তো একটা প্রসেসকে এক্সিকিউট করবে কে? সিপিইউ করবে। সো সিপিইউ হচ্ছে এটা এক্সিকিউট করতেছে, ইনস্ট্রাকশন আর ইনস্ট্রাকশন হচ্ছে এক্সিকিউট হচ্ছে, তখন হচ্ছে প্রসেসটার স্টেট হচ্ছে রানিং। এরপরে আরেকটা স্টেট আছে হচ্ছে ওয়েটিং। ওয়েটিং স্টেটটা কখন আসে? দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর সাম ইভেন্ট টু অকার। প্রসেসটা কি করতেছে, কোনো একটা ইভেন্ট অকারের জন্য ওয়েট করতেছে। ধরেন যে আপনি ফাইলে কিছু একটা মানে ওয়ার্ডে লিখতেছেন, ঠিক আছে, এখন ওয়ার্ডে যখন লিখবেন আপনি তখন কি করা লাগবে, ইউজার থেকে আপনার কি করা লাগবে, ইনপুট নেওয়া লাগবে। করতে হবে। ইনপুটের জন্য প্রসেসটা ওয়েট করবে। এখন আমাদের মনে হতে পারে আমরা তো অনেক দ্রুত টাইপ করি, তাহলে তো সাথে সাথেই পেয়ে যাওয়ার কথা, আমাদের ইনপুটের জন্য ওয়েট করার কথা না। বাট আপনি যত দ্রুত টাইপ করেন না কেন, আপনার কম্পিউটার কিন্তু তার থেকে 1000 গুণ স্পিডে প্রসেস করে। সো সে প্রসেস করে রেখে দিচ্ছে আপনার ডেটা, এরপর আপনি যে টাইপ করতেছেন এর মধ্যে যতটুকু টাইম লাগতেছে সেই টাইমে কি প্রসেসর কি আইডল হয়ে তো বসে থাকবে না, ওইটুকু টাইমও কিন্তু কম্পিউটারের জন্য অনেক বেশি টাইম, যখন আপনি একটা ক্যারেক্টারের পর আরেকটা ক্যারেক্টার এন্টার দিতেছেন। কারণ হচ্ছে প্রসেসর মানে কম্পিউটারের স্পিড অনেক বেশি, প্রসেসিং পাওয়ার অনেক বেশি, সো সে ওইটুকু টাইম কি হয়ে থাকতে চায় না, আইডল পড়ে থাকতে চায় না। তখন দেখা যাচ্ছে যে সে কি করতে চায়, আরেকটা প্রসেসকে হচ্ছে এর মধ্যে চালাইতে চায়। সো তখন কি হয়ে যাবে, আপনি তো ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছেন, ঠিক আছে, তো
তো সেই প্রসেসটা মানে আপনি যখন যে প্রসেসটা ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছে সেটাকে বলা হবে ওয়েটিং প্রসেস। বুঝতে পারছেন? কোন একটা ইভেন্ট অকারের জন্য ওয়েট করতেছে, হয়তোবা আপনি কোন একটা ইসের জন্য মানে কোন একটা প্রোগ্রাম শেষ হওয়ার জন্য ওয়েট করতেছেন, কোন একটা প্রসেসকে শেষ হওয়ার জন্য ওয়েট করতেছেন, অথবা আমরা তো জাভা করে আসছি, জাভাতে আমরা স্লিপ ইউজ করি না? হ্যালো। জাভাতে স্লিপ, হুম। হ্যাঁ স্লিপ হচ্ছে গিয়ে ওই যে একটা প্রসেসকে হচ্ছে গিয়ে কিছুক্ষণের জন্য ইয়ে করার জন্য মনে হয় আমরা ইউজ করি। হ্যাঁ স্লিপ ইউজ করি, স্লিপের মধ্যে হ্যাঁ। আমরা মিলি সেকেন্ড দিয়ে দেই যে এত মিলি সেকেন্ড হচ্ছে প্রসেসটা এই জায়গায় থেমে থাকবে, এক্সিকিউট হবে না। হ্যাঁ হ্যাঁ সো এই যে দা প্রসেস ইজ ওয়েটিং ফর সাম ইভেন্ট টু অকার, ইভেন্ট কোন ইভেন্টের জন্য ওয়েট করতেছে? এই টাইমটা শেষ হয়ে যাওয়ার জন্য, যতটুকু স্লিপ তাকে দেওয়া হয়েছে এই টাইমটা শেষ হয়ে গেলে ও আবার কি হবে, রেডি প্রসেসে চলে যাবে, তার আগে হচ্ছে ও ওয়েটিং এ থাকবে। সিমিলারলি কোন একটা প্রসেস যদি আরেক কোন ইনপুট আউটপুট এর জন্য ওয়েট করে, কোন ইনপুটের জন্য ওয়েট করতেছে, তখন সেই প্রসেসটা কিভাবে আছে, ওয়েটিং স্টেজে আছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে রেডি। রেডি হচ্ছে দ্য প্রসেস ইজ ওয়েটিং টু বি অ্যাসাইন্ড টু আ প্রসেসর। এখন মেমোরিতে তো আমাদের অনেক প্রসেসই থাকে, তাই না? এদের মধ্যে কোনোটা ধরেন নিউ, কোনোটা হচ্ছে ওয়েটিং এ আছে, কোনোটা হচ্ছে রেডি। রেডি মানে কি, যে হ্যাঁ আমার কোনো ঝামেলা নাই, আমি কোনো কিছুর জন্য ওয়েট করতেছি না, আমি হচ্ছে প্রসেসর পাওয়ার জন্য ওয়েট করতেছি, যে প্রসেসর আমাকে এক্সিকিউট করবে, আমি প্রসেস সিপিইউটা পাবো, সেই জন্য আমি ওয়েট করতেছি। তো সেই স্টেটটা হচ্ছে রেডি স্টেট, যার কোনো ঝামেলা নাই, সে জাস্ট প্রসেসরে অ্যাসাইন হওয়ার জন্য ওয়েট করতেছে। সেই স্টেটটাকে কি বলবো আমরা? রেডি। রেডি স্টেট, যে আমি রেডি, আমাকে জাস্ট প্রসেসর দাও। এরপর হচ্ছে টার্মিনেটেড। টার্মিনেটেড তো আমি বুঝি, একটা প্রসেস যখন এক্সিকিউশন ফিনিশ করে ফেলবে তখন তার স্টেট হচ্ছে টার্মিনেটেড। আচ্ছা, তাহলে কি আমরা কমান্ড বা হচ্ছে exit, রিটার্ন কমান্ড। এক্সিট অথবা হ্যাঁ রিটার্ন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়েটিং আর রেডির মধ্যে কি আমরা পার্থক্য বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। হ্যাঁ ম্যাম, ওয়েটিং আর বুঝতে পারছি। রেডির মধ্যে পার্থক্যটা কেউ আমাকে একটু বলেন, এটা একটু ইম্পর্টেন্ট। ওয়েটিং হচ্ছে গিয়ে আমি যখন একটা কোনো কিছু ওয়েট করব যে আমার এখন ইনপুট থেকে এই জিনিসটা নিতে হবে, সো আই নিড টু ওয়েট, তখন হচ্ছে গিয়ে আমার ওয়েটিং প্রসেসটা মানে ওয়েটিংটা থাকবে। আর যখন হচ্ছে গিয়ে হ্যাঁ আমি ইনপুট পেয়ে গেছি, এখন আমার জাস্ট প্রসেসরের কাছে আমার ইয়েটা লাগবে, প্রসেসর থেকে আমার মানে কনফার্মেশনটা আসবে, তখন হচ্ছে গিয়ে সেটা হ্যাঁ রেডি হয়ে যাবে। হ্যাঁ, তো প্রসেসর তো এট এ টাইম একটা প্রসেসর একটা প্রসেসকেই রান করতে পারে। সো এরকম অনেক ক্যান্ডিডেট থাকতে পারে যারা রান হওয়ার জন্য রেডি হয়ে আছে, যাদের আর কোনো সমস্যা নাই, জাস্ট হচ্ছে প্রসেসরকে অ্যাক্সেস করার, প্রসেসর তাদেরকে অ্যাক্সেস করবে সেটার জন্য ইয়া হয়ে আছে। সো সেটা হচ্ছে রেডি। আর ওয়েটিং হচ্ছে কি, আমি রেডি না, আমি কোনো একটা ইভেন্টের জন্য ওয়েট করতেছি, এখন প্রসেসর আসলেও আমাকে পাবে না, প্রসেসরের আইডল পড়ে থাকা লাগবে, কারণ আমি কিছু করব না। ঠিক আছে? তো ওইটা হচ্ছে গিয়া ওয়েটিং। আচ্ছা ম্যাম, আমি যদি একটু রিয়েল লাইফের সাথে রিলেট করতে চাই ম্যাম, আমরা যখন ডক ফাইলে লিখি তখন ধরেন একসাথে অনেক কিছু লিখে ফেলছি, তো বাকি মানে ধরেন 4-5টা ওয়ার্ড লিখার পর একটু ধীরে 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 আসতেছে, তার মানে কি তখন সেটা প্রসেসর থেকে আমার হচ্ছে ইয়ে পায় নাই, কনফার্মেশন পায় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে কি এখনো পর্যন্ত বোর্ডে দেখায় নাই, এরকম এরকম কি ব্যাপারটা? ঠিক এমন না, মানে আপনি যখন আস্তে আস্তে লিখতেছেন, আস্তে আস্তে লিখলে তো আসতেছে, বাট আমি যখন খুব দ্রুত লিখতেছি তো হচ্ছে কি একসাথে তো স্টেকের মধ্যে অনেকগুলা পড়ে যাচ্ছে, তো যেটা প্রথমে আসছে সেটাই তো প্রথমে হচ্ছে গিয়ে বোর্ডে দেখাবে, প্রসেসর তো সেটাই তো প্রথমে প্রসেস করবে, তো যেটা হচ্ছে গিয়ে শেষের দিকে সেটা একটু ধীরে আসবে, বা আমরা যেটাকে বলতে পারি এটা অনেক সময় পিসি স্লো এর কারণে হয়। হ্যাঁ মানে আপনার এক্সিকিউট করতে একটু টাইম বেশি নিচ্ছে, হ্যাঁ এটার জন্য হতে পারে। টাইম বেশি লাগতেছে, এটা কি প্রসেসরের জন্যই তো মানে হ্যাঁ, প্রসেসরের জন্যই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা, ম্যাম, প্রসেসর তো অনেক স্পিডে কাজ করে ম্যাম, ওইটা কি আমাদের চোখে পড়বে? ওটা তো পড়ার কথা না, তারপরও হ্যাঁ ম্যাম, কিছু হইলে সেটা হচ্ছে প্রসেসরে বড়সড় কোনো ঝামেলা থাকার কথা। হ্যাঁ মানে অনেক স্লো থাকলে দেখা যায় যে যেমন অনেক সাবমিট slow তো থাকার কথা না। হ্যাঁ। তখন সমস্যা আছে হয়তো বা হার্ডওয়্যারের ওইটা ম্যাম কোথাও তো সমস্যা আছে। হ্যাঁ ম্যাম, হার্ডওয়্যার জনিত কোনো কারণ হতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার যে 5টা আমি স্টেট দেখাইলাম সেটার একটা ডায়াগ্রাম।
যেমন ফার্স্টে একটা প্রসেস ক্রিয়েট হইলো, ঠিক আছে, তখন হচ্ছে সে নিউ এ থাকে, এরপর অ্যাডমিটেড মানে তাকে ধরেন যে নিউ মানে মেমোরিতে আনা হইলো, তখন সে রেডি হইলো চলার জন্য, ঠিক আছে। এখন রেডি থেকে সে যখন সিপিইউ তাকে হচ্ছে এক্সিকিউট করবে যখন, তখন সে রেডি থেকে রানিং এ যাবে। এই যে শিডিউলার ডিসপ্যাচ, শিডিউলার মানে কি, আমি সিপিইউ শিডিউলিং এর কথা বলছি, যে আমার কাছে অনেকগুলো প্রসেসই রান হওয়ার জন্য রেডি হয়ে আছে, বাট আমি কি করতে পারি, আমি দেখা যেতে পারে যে একজনকে মানে সবাইকে তো আর একসাথে চালাইতে পারবো না, দেখা যাবে যে 5টা জব আছে, আমি রাউন্ড রবিন হিসেবে ফার্স্ট জবটাকে কিছু টাইম চালালাম, সেকেন্ড জবটাকে কিছু টাইম চালালাম। এই যে বিভিন্ন ইয়া আছে, সিপিইউ শিডিউলিং এর অ্যাপ্রোচ আছে, এগুলো আমরা পরে পড়বো। বাট এই যে কোন কোন ইয়াটা আমার আগে চলবে, ঠিক আছে, কোনটাকে আমি, কোন প্রসেস যেগুলা রেডি হিসেবে আছে কোনটাকে আমি সিপিইউ তে অ্যালোকেট করব, সেইটা হচ্ছে শিডিউলার ডিসপ্যাচ মানে সিপিইউ শিডিউলিং এর কাজ। তো রেডি থেকে এভাবে শিডিউলার যখন ডিসপ্যাচ করে আমাকে সিপিইউ দেয়, তখন আমি রানিং স্টেটে যাই। তো আমি রানিং স্টেটে যাওয়ার পরে যদি কখনো আমার আইও ইভেন্টের জন্য ওয়েট করা লাগে, ঠিক আছে, আইও ইভেন্টের জন্য যখন আমার ওয়েট করা লাগে তখন আমি ওয়েটিং এ চলে যাই। যখন আমার আইও অপারেশন বা ইভেন্ট, যেমন স্লিপ ছিল আমার, স্লিপ কমপ্লিট হয়ে গেল, তখন আমি আবার রেডি হয়ে যাই, ঠিক আছে। আবার ধরেন আমি রান করতেছি, কোন এক টাইমে হচ্ছে এমন একটা প্রসেস আসছে, আমি কি আপনাদের বলছিলাম যে প্রসেসের কিছু প্রায়োরিটি আছে। জি ম্যাম। তো দেখা যেতে পারে যে একটা প্রসেস চলতেছে, আরেকটা হিউজ প্রায়োরিটির একটা প্রসেস চলে আসছে, তখন ইয়া কি করবে, সিপিইউ কি করবে, যেটার প্রায়োরিটি বেশি সেটাকে আগে সেটাকে আগে করবে। তো তখন কি জেনারেট হয়, তখন একটা ইন্টারাপ্ট হয়, যে ওকে সরাই দিয়ে প্রসেস যে রান হচ্ছিল তাকে সরাই দিয়ে একটা প্রসেসকে নিয়ে আসে। তো এইটা হচ্ছে ইন্টারাপ্ট হলে, হ্যাঁ, ইন্টারাপ্ট যখন শেষ হয়ে যাবে, মানে রানিং থেকে আমি রেডিতে চলে যাব, যখন আমার ইন্টারাপ্ট আসবে তখন আমি রেডিতে চলে যাব, হ্যাঁ আমি রান করতে পারবো কিন্তু আমাকে হচ্ছে সরায় নেওয়া হয়েছে, সো আমি রানিং থেকে রেডিতে চলে আসছি। তো এই যে এই স্ট্রাকচারটা, এটাকে আমরা বুঝতে পারছি সবাই এখন। জি ম্যাম। হ্যাঁ, এখন হচ্ছে আসছে প্রসেস কন্ট্রোল ব্লক, সেটা হচ্ছে পিসিবি। এখন প্রসেস কন্ট্রোল ব্লকে কি থাকে অ্যাকচুয়ালি, কোনো একটা প্রসেসের যে সার্বিক ইনফরমেশন এসব কিছু থাকে হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকে, ঠিক আছে। ইনফরমেশন অ্যাসোসিয়েটেড উইথ ইচ প্রসেস অলসো কল্ড টাস্ক কন্ট্রোল ব্লক, টাস্ক বা প্রসেস কন্ট্রোল ব্লক বলা হয়। তো এখানে কি কি প্রসেস থাকে, কি কি ইনফরমেশন থাকে আমরা দেখি। ফার্স্টে থাকে প্রসেসের স্টেট থাকে। প্রসেসের স্টেট কয়টা? স্টেট ওই যে রেডি, হ্যাঁ তারপর হ্যাঁ, নিউ, 5টা, রেডি, 5টা স্টেট। তো ওগুলা হচ্ছে এই যে প্রসেস কন্ট্রোল ব্লকের, আমার প্রসেসটা কোন স্টেটে আছে, সে কি রানিং নাকি হচ্ছে রেডি, এগুলা হচ্ছে প্রসেস স্টেটে থাকে। এরপরে থাকে প্রোগ্রাম কাউন্টার, লোকেশন অফ ইনস্ট্রাকশন টু নেক্সট এক্সিকিউট, মানে আমি যেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছি এর পরে আমি কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব এই প্রসেসে, সেটা প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকে, ঠিক আছে। এরপর সিপিইউ রেজিস্টার থাকে, contents of all process centric register। তো আমাদের প্রসেস যখন চলতে থাকবে, সিপিইউ যখন চালাতে থাকবে, তখন সিপিইউ কি করে, কিছু রেজিস্টার ইউজ করে। তো সেই রেজিস্টারের যে কন্টেন্ট গুলো যখন আমি প্রসেসকে হচ্ছে সরাই নিব, আরেকটা প্রসেস আসবে, মানে ধরেন একটা প্রসেস চলতেছিল, শেষ না হওয়া পর্যন্ত আরেকটা প্রসেস চলে আসছে, সো রেজিস্টারের যে ভ্যালু গুলা ছিল, হ্যাঁ, যখন সে রান করতেছিল সেই রেজিস্টারের ভ্যালু গুলো তো আমার সেভ করে রাখা লাগবে, যাতে আমি যখন আবার তাকে সিপিইউ অ্যাক্সেস দিব তখন সে ওই যে যতটুকু কম্পিউট করে রাখছিল সেখান থেকে আবার কন্টিনিউ করতে পারে, তাই না? হ্যাঁ। তো এই জন্য হচ্ছে সিপিইউ রেজিস্টারের ভ্যালু গুলো আমরা স্টোর করে রাখি। দেন হচ্ছে সিপিইউ শিডিউলিং ইনফরমেশন, প্রায়োরিটিস, শিডিউলিং কিউ পয়েন্টার্স। আচ্ছা, তো এখানে হচ্ছে শিডিউলিং শিডিউলিং এর একটা কিউ থাকে, যেমন রেডি স্টেট গুলো হচ্ছে কিউ হয়ে থাকে, এবং সেখান থেকে সিপিইউ শিডিউলার কি করে, একটা একটা করে প্রসেস নিয়ে, তার বিভিন্ন অ্যালগোরিদম আছে সিপিইউ শিডিউলিং এর, কোন প্রসেসটাকে নিয়ে সে এক্সিকিউট করবে, তো এগুলো ইনফরমেশন রাখে। তো সিপিইউ শিডিউলিং ইনফরমেশন হচ্ছে যেমন আমার প্রসেসের প্রায়োরিটি কেমন, যে আমি বললাম যে একটা হাই প্রায়োরিটি প্রসেস আসলে কি হবে, আমার প্রসেসটা ইয়া হয়ে যাবে,
মানে আমার প্রসেস হচ্ছে রানিং থেকে রেডি হয়ে যাবে এবং ওই প্রসেসটাকে সিপিইউ এক্সিকিউট করা শুরু করবে। সো প্রায়োরিটিসটা অ্যাকচুয়ালি কোন প্রসেসের কি প্রায়োরিটিস, মানে প্রসেস কন্ট্রোল ব্লক বলতে একটা প্রসেসের যত অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, যত ইনফরমেশন আছে সেগুলো এখানে রাখা হয়। এরপরে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন, মেমোরি অ্যালোকেটেড টু দ্য প্রসেস। মেমোরি লিমিটস এর মধ্যে থাকে হচ্ছে আপনার কতটুকু মেমোরি আপনার মানে প্রসেসে অ্যালোকেট করা আছে। যেমন এখানে আমি যদি যাই, এখান থেকে এই পর্যন্ত এতটুকু মেমোরি আমার এই প্রসেসটাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, তো এই লিমিটটা থাকবে ওখানে যে কতটুকু লিমিটে আছে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, সিপিইউ ইউজড, কতটুকু টাইমে হচ্ছে সিপিইউ ইউজ করা হয়েছে। তারপরে এটার কোনো টাইম লিমিট যদি দেওয়া থাকে, যেমন রাউন্ড রবিন যদি আমি করি তখন আমার কি হবে, একটা নির্দিষ্ট টাইম চলার পরে আরেকটা প্রসেস চলবে, আমাকে আর দেওয়া হবে না টাইম, আমাকে আবার রাউন্ড রবিন হিসেবে ঘুরে আবার আসতে হবে। সো এই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো থাকে। তারপরে ইনপুট আউটপুট স্ট্যাটাস ইনফরমেশন, ঠিক আছে। এই প্রসেসটা যদি কোনো কয়েকটা ফাইল ওপেন করে রাখে, ঠিক আছে, তখন এগুলাও হচ্ছে ইনফরমেশন গুলা প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে থাকে। তাহলে প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? ম্যাম অপশন গুলো থাকবে প্রসেস স্টেট, একটা প্রসেসের সবগুলো প্রয়োজনীয় ইনফরমেশনই হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে থাকবে। এরপরে বলছে যে থ্রেডের কথা, যে সো ফার প্রসেস হ্যাজ এ সিঙ্গেল থ্রেড অফ এক্সিকিউশন। আমরা এতক্ষণ যে প্রসেসটা দেখছি সেখানে কোনো থ্রেড ছিল না, সিঙ্গেল থ্রেড ছিল। কনসিডার হ্যাভিং মাল্টিপল প্রোগ্রাম কাউন্টার্স পার প্রসেস। তো যখন আমি মাল্টিপল থ্রেড ইউজ করবো একটা প্রসেসের জন্য, তখন আমার প্রোগ্রাম কাউন্টার কতগুলো হবে? অনেকগুলো হবে না? প্রোগ্রাম কাউন্টারে কি রাখতেছিলাম বলেন? প্রোগ্রাম কাউন্টারের মধ্যে হচ্ছে যে প্রোগ্রাম গুলা হচ্ছে গিয়ে আমাদের ইয়ে করা দরকার ছিল, যেটা ইন্ডিকেট করতেছিল যে নেক্সট ইনস্ট্রাকশন কোনটা হবে সেইটার অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসটা ঠিক থাকে। আছে। তো প্রোগ্রাম কাউন্টারে এইটা থাকে। সো আমার যখন একটা সিঙ্গেল থ্রেডেড প্রসেস চলতেছে, তখন আমার প্রোগ্রাম কাউন্টার তো একটাই, কারণ আমি সিকোয়েন্সিয়ালি মানে ইনস্ট্রাকশন গুলোকে হচ্ছে এক্সিকিউট করে যাচ্ছি। বাট যখন আমার কি হবে, যখন আমার থ্রেডেড সিস্টেম হবে, মানে একটা প্রসেসের জন্য 2-3টা থ্রেড চলতেছে, তাহলে প্রত্যেকটা থ্রেডের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম কাউন্টার লাগবে না? তখন কি আমি একটা প্রোগ্রাম কাউন্টার দিয়ে কাজ করতে পারবো? অনেকগুলো তো লাগবে, অনেকগুলো প্রোগ্রাম কাউন্টার লাগবে। হ্যাঁ, সো মাল্টিপল থ্রেডস অফ কন্ট্রোল থ্রেড। এরপরে হচ্ছে must then have storage for thread details, multiple program counters in process control block. তো একটা প্রসেসের আন্ডারে যদি কয়েকটা থ্রেড চলতে থাকে, তাহলে আমার প্রোগ্রাম কাউন্টার মাল্টিপল হবে। এটা বলছে প্রসেস কন্ট্রোল ব্লকে যে আমরা প্রোগ্রাম কাউন্টার রাখবো, সেটা হচ্ছে মাল্টিপল থ্রেডের জন্য মাল্টিপল প্রোগ্রাম কাউন্টার রাখবো। আর হচ্ছে থ্রেডের ডিটেইলস নিয়ে আমার হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে থ্রেডের ডিটেইলসও রাখা লাগবে। এখন বলছে যে থ্রেড নিয়ে একটা আলাদা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টার 4, যেটা আমরা পরে পড়বো। আপাতত আমরা এইটুকু ধারণা নেই। এরপরে আছে হচ্ছে প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং তো আপনারা মোটামুটি বুঝছেন আমি কি বলছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এখানে বলছে যে প্রসেস শিডিউলার সিলেক্টস অ্যামং অ্যাভেলেবল প্রসেসেস ফর নেক্সট এক্সিকিউশন অন দ্য সিপিইউ কোর। তো আমার কাছে অনেকগুলো প্রসেস আছে যারা রেডি, তারা হচ্ছে সিপিইউর এক্সিকিউশন হওয়ার জন্য আর কি ওয়েট করতেছে। তো প্রসেস শিডিউলার কি করবে, এদের মধ্যে থেকে একজন একজন করে নিয়ে সিপিইউ কে অ্যালোকেট করে দিবে এবং ওই প্রসেসগুলো এক্সিকিউট হবে। তো গোল কি? গোল হচ্ছে ম্যাক্সিমাইজ সিপিইউ ইউজ, কুইকলি সুইচ প্রসেসেস অনটু সিপিইউ কোর। তার মানে কি, ফার্স্টে যে কথাটা, একটা প্রসেসকে আমরা যদি শেষ হওয়ার আগ পর্যন্ত সিপিইউ দিয়ে রাখি, তাহলে যে সমস্যাটা হবে, আমাদের সিপিইউ অনেক টাইমই হচ্ছে আইডল পড়ে থাকবে। সো আমাদের সিপিইউর ইউজটা ম্যাক্সিমাইজ হবে না। সো এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এই যে প্রসেস শিডিউলারের মাধ্যমে আমরা হচ্ছে যখন একটা প্রসেস কোনো ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছে, তখন সিপিইউ আইডল না থেকে আরেকটা প্রসেসকে এক্সিকিউট করবে, এটা হচ্ছে করি, যার কারণে আমাদের সিপিইউর ইউজেসটা ম্যাক্সিমাইজড হয়। সিপিইউ কখনো আইডল বসে থাকে না, থ্রুপুট বাড়ে। এরপরে হচ্ছে মেইনটেইনিং শিডিউলিং কিউ অফ প্রসেসেস। এখন শিডিউলার কি করে, তার কাছে অবশ্যই একটা প্রসেসের কিউ থাকা লাগবে,
যে আমার কোন প্রসেস গুলো অ্যাকচুয়ালি রেডি অবস্থায় আছে এবং কোন প্রসেস গুলো হচ্ছে আমার ওয়েট অবস্থায় আছে, কোন একটা ইভেন্টের জন্য ওয়েট করতেছে আর ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছে। তো এইটা হচ্ছে এগুলাকে বলা হয় শিডিউলিং কিউস, এবং প্রসেস শিডিউলারের অবশ্যই দুইটা এরকম কিউ মেইনটেইন করতে হবে, না হলে সে বুঝবে না যে কোনগুলা রেডি আছে, রেডিকে আমি হচ্ছে রেডি প্রসেস গুলোকে অ্যাকচুয়ালি নিয়ে যাই, বা ওয়েট থেকে তো আর আমি অবশ্যই নিয়ে যাব না রান করার জন্য প্রসেসরে। প্রসেসেস মাইগ্রেট অ্যামং ভেরিয়াস কিউস। এখন আপনারাই বলেন কোন একটা প্রসেস ওয়েট কিউতে আছে, সেটা কি এমন হবে যে কখনোই রেডি কিউতে যাবে না? না এমনটা না ম্যাম, না, এমন হবে না তো। এমনটা যখন না। হচ্ছে তার ওয়েটিং স্টেজটা শেষ হলেই হ্যাঁ ম্যাম শেষ সে হয়ে গেলেই সে রেডি কিউতে চলে যেতে পারবে। তো এটাই বলছে প্রসেস মাইগ্রেট অ্যামং দ্য ভেরিয়াস কিউ। আবার কেউ একজন রেডি কিউতে আছে, তখন অনেক সময় দেখা গেল যে তার কোন একটা ইনপুট আউটপুটের আবার দরকার হয়েছে, মানে রানিং থেকে আর কি দরকার হয়েছে, তখন সে আবার কি করবে, ওয়েট কিউতে চলে যাবে, এরকম কিউ এর মধ্যে চেঞ্জ করতে পারবে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে রেডি কিউ দেওয়া আছে, এখানে মোটামুটি লিংক লিস্ট হিসেবে থাকে আর কি, যে এখানে একটা রেডি কিউ দেওয়া আছে, এটা হচ্ছে লিংক লিস্ট, বুঝি না আমরা? হ্যাঁ ম্যাম বুঝি বুঝি। হ্যাঁ, জি ম্যাম। তো লিংক লিস্টের শুরুতে একটা হেডার থাকে, এরপরে যে এলিমেন্ট গুলা থাকে, নেক্সট এলিমেন্টের যে অ্যাড্রেসটা তার পয়েন্টারটা থাকে অ্যাকচুয়ালি আমার আগের এলিমেন্টে, তো এভাবে। আর যেটা হচ্ছে লাস্ট এলিমেন্ট তার নেক্সট অ্যাড্রেস হচ্ছে নাল থাকে। তো এটা হচ্ছে রেডি কিউ। রেডি কিউ এর মধ্যে কি থাকবে, আমার যে প্রসেসগুলো রেডি অবস্থায় আছে তাদের প্রসেস কন্ট্রোল ব্লক যে আছে সেগুলা থাকবে এভাবে, বুঝতে পারছেন? হ্যাঁ আমার তো প্রসেস কন্ট্রোল ব্লক আছে মেমোরিতে যে কোনো জায়গায়। সো রেডি কিউ যেটা করবে, যে প্রথমে তার একটা হেড থাকবে রেডি কিউ এর পয়েন্টার, সে পয়েন্ট করবে যে নেক্সট আমার রেডি কিউতে কোন প্রসেসটা আছে, সেই প্রসেসের সব ইনফরমেশন হচ্ছে এই প্রসেস কন্ট্রোল ব্লক তো আমরা দেখে আসছি, সো সেইটা থাকবে হচ্ছে এই প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে এই হেডটা হচ্ছে সেটাকে পয়েন্ট করবে। দেন এরপরে যে যে প্রসেসটা রেডি আছে সেটার প্রসেস কন্ট্রোল ব্লক এভাবে থাকবে। এভাবে যতগুলা প্রসেস রেডি অবস্থায় আছে তাদের প্রসেস কন্ট্রোল ব্লক এভাবে কিউতে থাকে। এরপর দেখেন আরেকটা হচ্ছে ওয়েট কিউ। ওয়েট কিউ বলতে কি, যেসব প্রসেস রেডি অবস্থায় নাই, কোন একটা ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছে, তো সেগুলা হচ্ছে ওয়েট কিউ এর মধ্যে থাকবে। যেমন এখানে এই তিনটা প্রসেসের হচ্ছে ওয়েটিং অবস্থায় আছে, তাই এগুলা হচ্ছে ওয়েট কিউতে আছে। তো সিপিইউ শিডিউলার কি করে, এই কিউ দুইটা হচ্ছে মেইনটেইন করে, ঠিক আছে? এই কিউ দেখে আর কি সে মেইনটেইন করে যে কাকে সে সিপিইউ অ্যালোকেট করবে কি করবে না, এগুলো সব মেইনটেইন করে। ম্যাম, সিপিইউ শিডিউলার আর প্রসেস শিডিউলার এই দুইটার মধ্যে কি ম্যাম কোনো পার্থক্য আছে? প্রসেস শিডিউলার কি পড়াইছিলাম আগের চ্যাপ্টারে? আগের চ্যাপ্টারে ওটা তো খেয়াল নাই। সিপিইউ শিডিউলার তো বুঝলাম যে একটা প্রসেস যাবে, সেখানে হচ্ছে গিয়ে ইয়া হবে। সিপিইউ শিডিউলার ক্ষেত্রে সিপিইউ শিডিউলার বলতে আমি হচ্ছে কোন প্রসেসকে রান করতে চাচ্ছি হ্যাঁ যে সেটাকে সিপিইউ এতে নিয়ে আসা। প্রসেস শিডিউলার টার্মটা কোথাও দেখছেন? হয়েছিল, আচ্ছা দেখি। হ্যাঁ দেখছি, মানে বইয়ের মধ্যে ছিল আর কি একটা জায়গাতে। প্রসেস শিডিউলার হচ্ছে গিয়ে এই জিনিসগুলা যেগুলা এই যে রেডি বা ওয়েট, এই জিনিসগুলা হচ্ছে প্রসেস শিডিউলারের আন্ডারে আছে। প্রসেস শিডিউলার যেটা এখানে লেখা আছে, যেটা সেটা হচ্ছে the process scheduler selects an available process possibly from a set of several available process। আচ্ছা, এটার মানে হচ্ছে গিয়ে প্রসেস শিডিউলার যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাভেলেবল যে প্রসেসটা আছে সেটাকে হচ্ছে গিয়ে সেট করবে। একই কথা আলটিমেটলি। আমি এখানে কঠিন করে লিখছি, ওকে। আপনি সোজা করে পড়াইছেন। এরপরে হচ্ছে রিপ্রেজেন্টিং, দেখতেছেন এখানে কি লেখা বলেন আমাকে, আমার এটা একটা বার পড়ে আছে। রিপ্রেজেন্টেশন অফ প্রসেস শিডিউলিং। আচ্ছা, প্রসেস শিডিউলিং এর রিপ্রেজেন্টেশন। তো এখানে হচ্ছে মোটামুটি একটা চিত্র দেওয়া আছে। ধরেন সিপিইউ হচ্ছে আপনার কোন একটা প্রসেসকে চালাচ্ছে। এখন যে জিনিসটা হইলো যে সিপিইউ এক্সিকিউট করতেছে, এই সময় আপনার কি হইলো, একটা ইনপুট আউটপুট রিকোয়েস্ট চলে আসলো যে আপনার ইনপুট আউটপুটের জন্য ওয়েট করা লাগবে। তখন কি হবে, আপনার এই প্রসেসটা ইনপুট ওয়েট আউটপুটের থেকে
না, রেডি থেকে রানিং wait এ চলে থেকে যাবে। ওয়েটে চলে যাবে, হ্যাঁ, কারণ সিপিইউ কিন্তু রান করতেছিল এটাকে। হুম। তো রানিং থেকে ওয়েটে চলে যাবে, এবং ওয়েটে চলে যাওয়ার পরে যখন হচ্ছে তার আইও অপারেশনটা কমপ্লিট হবে, তখন সে আবার কই চলে যাবে? রেডিতে যাবে। রেডি কিউতে চলে যাবে। ঠিক আছে, এরপরে আমরা ধরি আরেকটা কাহিনী হইতে পারে যে আমার সিপিইউ আমার প্রোগ্রামটাকে চালাচ্ছিল, এখানে দেখাইছে হচ্ছে সিপিইউ আপনার প্রোগ্রামটাকে চালাচ্ছে, এখানে 4টা কেস হইতে পারে। ফার্স্টের কেস হচ্ছে কি, আপনার প্রসেসটা ইনপুট আউটপুটের জন্য একটা রিকোয়েস্ট পাইছে, তখন সে ইনপুট ওয়েট কিউতে চলে যাবে, তার ইনপুট আউটপুট রিকোয়েস্ট যখন কমপ্লিট হবে তখন সে আবার রেডি কিউতে চলে আসবে। এরপর আরেকটা কাহিনী হতে পারে যে আপনার প্রসেসটা হচ্ছে টাইম স্লাইস এক্সপায়ার্ড, মানে আপনার প্রসেসের জন্য আমরা যখন রাউন্ড রবিন শিডিউলিং করব তখন আমরা দেখব যে একটা প্রসেসকে একটা নির্দিষ্ট কোয়ান্টাম, মানে একটা নির্দিষ্ট টাইম, মানে ধরেন 3 সেকেন্ড যদি আমরা সব প্রসেসের জন্য অ্যালোকেট করে রাখি, সে 3 সেকেন্ডই চলতে পারবে, এরপর তার কোনো ইন্টারাপ্ট আসুক না আসুক তাকে আর চালানো যাবে না, সে আবার রেডি কিউতে চলে যাবে। বুঝতে পারছেন? বুঝছি। এরপরে হচ্ছে ক্রিয়েট চাইল্ড প্রসেস। এখন আপনার যে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করলো, হ্যাঁ, এখন সে বলতেছে যে চাইল্ড যতক্ষণ না পর্যন্ত আমার চাইল্ডের কাজ শেষ হবে আমি হচ্ছে এখান থেকে নড়বো না। তখন সে কই যাবে দেখেন? আবার ওয়েট কিউতে চলে যাবে, এবং সে কিসের জন্য ওয়েট করতেছে? সে যে চাইল্ড প্রসেসটা ক্রিয়েট করছে সেটার টার্মিনেশনের জন্য। যখন চাইল্ড প্রসেসটা টার্মিনেট হবে সে আবার রেডি কিউতে চলে যাবে। এরপরে আরেকটা হচ্ছে ওয়েট ফর অ্যান ইন্টারাপ্ট, কোন একটা ইন্টারাপ্টের জন্য ওয়েট করতেছে, ঠিক আছে, এরপর যখন ইন্টারাপ্টের জন্য ওয়েট করতেছে, সো ওয়েট কিউতে আছে, যখন ইন্টারাপ্টটা হবে তখন সে আবার রেডি কিউতে চলে আসবে। সো রেডি কিউ থেকে আবার সিপিইউ শিডিউলার কি করে বলেন? রেডি কিউ থেকে সিপিইউ তে চলে যাবে, ওখান হ্যাঁ, থেকে এক্সিকিউট কোন হবে। একটা প্রসেস নিয়ে সিপিইউ তে দিয়ে দিবে। সো এই হ্যাঁ। জিনিসটা আমরা বুঝতে পারছি। জি, মোটামুটি। এই যে ডায়াগ্রামটা দেখলেন ওইটার এটা তো প্রায় সিমিলার। হ্যাঁ, সিমিলার, এটা আরেকটু ভালো করে আর কি বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে কনটেক্সট সুইচ বিটুইন প্রসেসেস। এখন যেটা আমি বললাম যে আমার একটা প্রসেসর যদি একটা প্রসেসকে পুরাপুরি সে পুরা টাইমটা দিয়ে দেয় যে একটা প্রসেস ক্রিয়েট হয়েছে, এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আমি আর অন্য কোনো প্রসেসে যাব না, তাহলে কি প্রবলেম হবে বলেন তো? ম্যাম কোশ্চেনটা কি আরেকবার করা যাবে? হ্যাঁ, ধরেন আমার সিপিইউ বলতেছে যে সিপিইউ কে যে প্রসেসটা অ্যালোকেট করা হয়েছে সেই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত সে অন্য কোনো প্রসেসকেই এক্সিকিউট করবে না, মানে সিপিইউ শিডিউলিং হবে না। সে একটা প্রসেস নিয়ে সেটাকে পুরাটা এক্সিকিউট করে ফেলবে, তারপরে সে আরেকটা প্রসেসকে এক্সিকিউট করবে। এখানে কি সমস্যা দেখা দিত? অনেক ডিলে হবে। টাইম দিলে হবে। টাইম কারণ দিলে টাইমের তো প্রবলেম হবে, হবে। টাইম কারণ দিলে এগুলো তো অনেকটা যে পাইপলাইনের মতো না। আচ্ছা, টাইম ডিলে হবে। আরেকটা, তারপর সিপিইউ কি থাকবে? আইডল হয়ে আইডল থাকবে, হয়ে থাকবে। আইডল হয়ে যদি- থাকবে। যদি কখন আইডল হয়ে থাকবে? যদি যে প্রসেসটাকে সে চালাইতেছে সেই প্রসেসটা হচ্ছে কোন একটা ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছে। এখন সেও ওয়েট করতেছে, সিপিইউ ওয়েট করতেছে তার সাথে সাথে, যে ও শেষ না হওয়া পর্যন্ত আমি আর কাউকে এক্সিকিউট করব না। তখন কি হয়? সিপিইউর ইউটিলাইজেশনও হয় না, সিপিইউ আইডল থাকে। দেন অন্যান্য প্রসেসও হচ্ছে কি করে? অন্যান্য প্রসেস হচ্ছে স্টার্ভিং করে আর কি, যে অন্যান্য প্রসেস হচ্ছে সার্ভিসই পাচ্ছে না। তো স্টার্ভিং এর প্রবলেমটা আসতে পারে। স্টার্ভিং মানে কি? ম্যাম স্টার্ভিং মানে তো না খাওয়া, এখন না কি করে? খায়া থাকা। ঠিক আছে, তার মানে প্রসেস গুলো কি হচ্ছে? স্টার্ভ করতেছে, মানে হচ্ছে এটা সামনে দেখবেন প্রসেস টার্ম পাচ্ছে আছে। না যেহেতু, কোনো হ্যাঁ, কিছু প্রসেস পাচ্ছে না, সো হ্যাঁ সে স্টার্ভ করতেছে। বুঝতে পারছি। আচ্ছা, আর সিপিইউ কি হয়ে থাকতেছে? আইডল হয়ে থাকতেছে এই কেসে। সো এই জন্য যেটা করা উচিত যে সিপিইউ শিডিউলার যেটা করে যে একটা প্রসেসকে কিছু সময় চালানোর পরে আরেকটা প্রসেসকে নিয়ে আসে কিছু সময় চালায়। তো এইটার জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে কনটেক্সট সুইচ বিটুইন প্রসেসেস। তখন সিপিইউ যখন একটা প্রসেসকে ধরেন আপনার চালাচ্ছে,
হ্যাঁ, ওই প্রসেসটা ধরেন টাইম লিমিট শেষ হয়ে গেল যদি আমরা রাউন্ড রবিন চিন্তা করি, অথবা সে একটা ইনপুট আউটপুটের জন্য হচ্ছে ওয়েট করতেছে, তখন কি করতে হবে সিপিইউ হচ্ছে ওই প্রসেসটাকে সরায়ে আবার কি করবে, একটা নিউ প্রসেসকে নিয়ে আসবে এক্সিকিউট করার জন্য। এখন সিপিইউ যে আগের প্রসেসের কনটেক্সটে কাজ করতেছিল, তার মানে কি আগের প্রসেসের যে ইনফরমেশন গুলা ছিল সেই ইনফরমেশন নিয়ে কাজ করতেছিল। এখন যখন নতুন প্রসেসকে নিয়ে সে কাজ করবে, তখন সেই ইনফরমেশন গুলো কি করা লাগবে, রিমুভ করা লাগবে এবং সেভ করা লাগবে ইয়াতে, তাদের নিজস্ব প্রসেস কন্ট্রোল ব্লকে, যাতে আবার যখন এই প্রসেসটা, যেমন আমি এই চিত্র দেখে যদি আপনাদেরকে বুঝায়, ধরেন P0 একটা প্রসেস আছে, সেটা এক্সিকিউট হচ্ছে, দেন হঠাৎ করে কি হলো, একটা সিস্টেম কল আর কি, সে ইন্টারাপ্ট বা সিস্টেম কল চালু হইলো, তো তখন আর কি করতেছে, সিপিইউ হচ্ছে তাকে এক্সিকিউট করতে পারতেছে না কোনো কারণে। তো সিপিইউ কি করতে চাচ্ছে, যে আমি প্রসেস 1 কে হচ্ছে রান করব। তখন তার কি করা লাগবে, এই যে প্রসেস 0 যে স্টেট গুলা ছিল, বিভিন্ন ইনফরমেশন গুলা ছিল, সেগুলা হচ্ছে তার প্রসেস কন্ট্রোল ব্লকে কি করা লাগবে, সেভ করা লাগবে, যাতে পরবর্তীতে যদি এই প্রসেসটাকে আমার সিপিইউ হচ্ছে এক্সিকিউট করতে চায়, তাহলে সে কোন স্টেটে ছিল, তার লাস্ট পজিশনটা কি ছিল, সেইগুলা হচ্ছে সে এই প্রসেস কন্ট্রোল ব্লক থেকে পাইতে পারে, যাতে সে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? সো এই যে যখন একটা প্রসেস কনটেক্সট হবে বিটুইন একটা সিপিইউ হচ্ছে প্রসেস P0 থেকে প্রসেস P1 এ হচ্ছে সুইচ করবে, তখন যে স্টেপ গুলা করা লাগে সেটাই হচ্ছে কনটেক্সট সুইচ। ফার্স্টে যেটা করা লাগে, আমি যেই প্রসেস থেকে সুইচ করতেছি সেই প্রসেসের যে স্টেট গুলো আছে, যেমন সিপিইউ কি করে, সিপিইউ হচ্ছে বিভিন্ন রেজিস্টার ইউজ করে না, তার রেজিস্টার ইউজ করে হচ্ছে এই এক্সিকিউট করার জন্য প্রসেসটাকে। যখন একটা নতুন প্রসেসকে সে নিয়ে এসে এক্সিকিউট করবে, তখন তার রেজিস্টারের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে না? রেজিস্টার ভ্যালু চেঞ্জ হবে, হ্যাঁ হবে। হ্যাঁ হবে ম্যাম। তো রেজিস্টার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো আমার এই যে আগের যে প্রসেসটা চলতেছিল, এই রেজিস্টারে লেটেস্ট কি ভ্যালু গুলা ছিল, সেগুলাকে আমার প্রসেস কন্ট্রোল ব্লকে নিয়ে যেতে হবে, জি ম্যাম। যাতে ওইখান থেকে আবার আমার কন্টিনিউ করতে পারে যখন নতুন করে এই প্রসেসটা আবার সিপিইউ পাবে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকে কি ছিল দেখেন, রেজিস্টার্স গুলো ছিল, রেজিস্টারের যে ভ্যালু গুলা সেগুলো আমাকে রেখে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে এই কনটেক্সট সুইচের বেলায় ঝামেলা হয়। ও আচ্ছা, ঠিক আছে? তো যেসব রেজিস্টার ইউজ করতেছিল, ধরেন রেজিস্টারে ভ্যালু ছিল 3 4 5, এরকম 3টা রেজিস্টারের ভ্যালু ছিল, সেগুলো হচ্ছে কম্পিটিশনের মাঝখানের অবস্থা। এরপরে আমি যদি এই রেজিস্টার গুলোকে আরেকটা প্রসেস এক্সিকিউট করার জন্য নিয়ে আসি, তাহলে এই যে রেজিস্টার অলরেডি যে আমার কমপ্লিট হয়ে আছে, এটাকে আবার রেখে দিতে হবে না স্টোর করে, না হলে তো আমি ওখান থেকে আবার স্টার্ট করতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা ম্যাম এখানে কি মানে কি রেজিস্টারের ভ্যালু মানে প্রসেসর সুইচ করে, মানে প্রসেস যদি সুইচ করে তাহলে কি ম্যাম রেজিস্টারের ভ্যালুগুলো রিসেট হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, রিসেট হয়ে আমার প্রসেস 1 যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে প্রসেস 1 এর যে ভ্যালুগুলো আগে ছিল রেজিস্টারে সেভ করা, প্রসেস কন্ট্রোল ব্লকে সেভ করা, সেই ভ্যালুগুলো কি করা লাগবে, এই যে সিপিইউর যে রেজিস্টার গুলো আছে সেগুলোতে আবার লোড করা লাগবে, তাহলে সে ওখান থেকে আবার চালু হতে পারবে, ওখান থেকে কম্পিটিশন শুরু করতে পারবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ফার্স্টে কি করলাম, আমরা এই যে প্রসেস 0 থেকে 1 এ সুইচ করব, তাই প্রসেস 0 এর সব স্টেটকে আমি সেভ করে রাখতেছি প্রসেস কন্ট্রোল ব্লকে। এরপরে আমার রিলোড স্টেট ফ্রম পিসিবি 1। আচ্ছা, পিসিবি 1 মানে কি, প্রসেস 1 এর যে ধরেন রেজিস্টারের ভ্যালু ট্যালু স্টেট যা ছিল সেগুলাকে আমি রিলোড করে ফেললাম পিসিবি 1 থেকে, এবং রিলোড করে কি করলাম, রিলোড করে আমার সিপিইউ কে দিয়ে দিলাম, এখন সিপিইউ হচ্ছে এই প্রসেসটাকে এক্সিকিউট করতেছে। ঠিক আছে? তার মানে এতটুকু টাইম হচ্ছে আমার প্রসেসটাকে, যখন আমি স্টেট গুলাকে এই প্রসেস কন্ট্রোল ব্লক প্রসেসর 1 থেকে নিয়ে এসে সিপিইউ কে দিয়ে দিলাম ইনফরমেশন, সিপিইউ জানলো যে কতটুকু কম্পিটিশন হয়ে আছে, এরপর আমার কতটুকু কম্পিটিশন করা লাগবে, তো ওখান থেকে সে শুরু করলো। এখন আবার কি হলো, এইটার একটা ইন্টারাপ্ট বা সিস্টেম কল বা ধরেন ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছে, তখন সিপিইউ কি করবে, কনটেক্সট সুইচ করবে। এখন ও আবার প্রসেস, এখানে দুইটা প্রসেস দেখানো হয়েছে, এরকম অনেকগুলা প্রসেসের মধ্যে কিন্তু কনটেক্সট সুইচ হইতে পারে।
এখানে জাস্ট সিম্পলি দুইটা প্রসেস দেখানো হয়েছে। এখন সিপিইউ আবার কি করতেছে, সিপিইউ আবার হচ্ছে প্রসেস 0 কে ইয়া করবে, এক্সিকিউট করবে, কারণ হচ্ছে কি তার প্রসেস 1 কে কাজ করাইতে হবে, মানে আহ, এটা যেহেতু process ওয়ার্ক one পাইছে হচ্ছে- একটা ওয়েট করার জন্য, তো তো আমি process এখন 0 কে আগে আইডল call না করব। থেকে প্রসেস 0 এর কাছে চলে যাই। তো সেটা করার জন্য আবার দেখেন কি করা লাগবে, এই যে আমার রেজিস্টারের ভ্যালু বলেন, স্টেট বলেন, যে সব ইনফরমেশন দরকার সেগুলাকে আবার আমার পিসিবি 1 এ মানে প্রসেস কন্ট্রোল ব্লক, প্রসেস 1 এর প্রসেস কন্ট্রোল ব্লকে সেভ করে রাখা লাগবে। দেন আমার আবার রিলোড করা লাগবে পিসিবি 0 আছে না, যে আগে যেটা আমি হ্যাঁ। সেভ করে রাখছিলাম আমি সেটা আমি process 0 আবার কে রিলোড কিন্তু করব, call রিলোড করে আমার এই প্রসেস 0 আবার এক্সিকিউট করবে। সো বুঝছি এই ma'am। যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচ। বুঝছি। আচ্ছা ম্যাম, জি কনটেক্সট সুইচে সাপোজ আমার প্রসেস যে 0 ছিল ওইটা ধরেন যে আমি আসলাম পরে মানে রিলোড করার পরে দেখলাম যে ওইটার এখনো ধরেন যে পড়ে আছে আর কি, মানে এখনো ইনপুট নেওয়া হয় নাই, তাইলে কি করবে? আবার কি এটা কি প্রসেস? করতে পারবে, এটা কি করতে পারবে? এই যে আমার দুইটা কিউ আছে, একটা রেডি কিউ, একটা হচ্ছে ওয়েট কিউ। আমার সিপিইউ শিডিউলার কি কখনো ওয়েট কিউ থেকে আমার প্রসেস নিয়ে কি আমার ইয়াতে দিবে? এখানে কিন্তু সিপিইউ শিডিউলারের একটা ভূমিকা আছে যেটা এখানে দেখানো হয় না। সিপিইউ শিডিউলার অলওয়েজ রেডি কিউ থেকে একটা প্রসেস নিয়েই কিন্তু সিপিইউ কে বলবে যে এটাকে ইয়া করো। মানে এখানে কনটেক্সট সুইচটা দেখানো হয়েছে যে দুইটা প্রসেসের মধ্যে, তাহলে আমি প্রসেস 2 তে চলে যেতাম। হ্যাঁ নাকি? মানে কথাটা হচ্ছে আপনি আপনার যে সিপিইউ ধরেন প্রসেস 0 কে এক্সিকিউট করতেছিল, এরপরে কাকে এক্সিকিউট করবে সেটা বলে দিবে হচ্ছে সিপিইউ শিডিউলার। ধরেন সিপিইউ শিডিউলার বলে দিছে যে প্রসেস P1 কে এক্সিকিউট করো, তখন কিভাবে কনটেক্সট সুইচ হবে সেইটা এখানে দেখানো হয়েছে। বুঝতে পারছেন? জি ম্যাম। না আমার কথা ছিল হচ্ছে ম্যাম যে সাপোজ ধরেন যে আমার তো অনেকগুলো থাকবে এরকম প্রসেস, তাই না? হুম হুম মানে এখন আমার প্রসেস 1 তো ধরেন যে মানে এক্সিকিউশনে গেলাম আমরা, তারপরে হুম। প্রসেস 1 দেখলাম অবশ্যই আছে, দেন আমরা আবার প্রসেস 0 তে আসতেছি। কিন্তু সাপোজ প্রসেস 0 আমার হয় নাই, তাহলে তো আমার নেক্সট কোন একটা প্রসেসে চলে যাবে, তাই তো? হ্যাঁ, ওটা সিপিইউ শিডিউলারের দায়িত্ব যে সিপিইউ কে বলবে যে কোনটা রেডি অবস্থায় আছে, কোনটাকে সে এক্সিকিউট করবে। ওটা সিপিইউ শিডিউলারের দায়িত্ব ধরে নেন। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে প্রসেস 1 এক্সিকিউশনের পরে যদি দেখে যে প্রসেস 0 যেটা ছিল ওইটা হচ্ছে রেডি কিউতে চলে গেছে, তাহলে হচ্ছে ম্যাম ওইটা আবার এক্সিকিউশন করবে, আর না হচ্ছে প্রজেক্ট 2 তে মানে প্রসেস 2 তে চলে যাবে। কোন প্রসেসটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করবে সেইটা অ্যাকচুয়ালি সিপিইউ শিডিউলারই বলে দিবে। জি ম্যাম, বুঝতে পারছি, সমস্যা নেই। যদি জিনিসটা রাউন্ড রবিন হয়, হ্যাঁ, তাহলে প্রসেস 1 এর পর প্রসেস 2 কে আর কি শিডিউলার ওকে দিয়ে দিবে। তো এখন প্রসেস 0 যদি প্রসেস 1 এর হচ্ছে এক্সিকিউশন হয়ে গেছে ধরেন, বা হচ্ছে ওয়েটে চলে গেছে, তো এখন আপনারা বলতেছেন এখন প্রসেস 0 যদি থাকে তাহলে প্রসেস 0 কে এক্সিকিউট করবে। বাট দেখেন এখানে যদি প্রসেস 2 থাকে, প্রসেস 3 থাকে, তারাও যদি রেডি অবস্থায় থাকে, তাহলে সিপিইউ শিডিউলার এখন রাউন্ড রবিন অ্যালগরিদমটা যদি ফলো করে, তাহলে অবশ্যই প্রসেস 0 এর আগে সে 2 এন্ড 3 কে সুযোগ দিবে, তারপরে প্রসেস 0 তে আসবে, মানে রাউন্ড রবিন হিসেবে আসবে। সো এইটা পুরাটাই হচ্ছে সিপিইউ শিডিউলার কোন অ্যালগরিদম ফলো করতেছে সেটার উপর ডিপেন্ড করে। বাট এই জিনিসটা আপনারা এখান থেকে জাস্ট এটা বুঝতে পারবেন, যখন দুইটা প্রসেসের মধ্যে কনটেক্সট হয় তখন কিভাবে কনটেক্সট সুইচটা হয়, এইটুকু বুঝতে পারলেই হবে এখানে। বুঝতে পারছি ম্যাম। Then এখানে কি বলছে context switch, when CPU switches to another process the system must save the state of the old process and load the save state for the new process via a context switch. এটা তো আমরা বুঝতেই পারছি। তারপর হচ্ছে context of a process represented in program না process control block। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি কনটেক্সট গুলো থাকে, যেহেতু আমরা দেখলাম বিভিন্ন রেজিস্টারের ভ্যালু, তারপরে বিভিন্ন স্টেট, এগুলাও থাকে। দেন হচ্ছে কনটেক্সট সুইচ টাইম ইজ পিওর ওভারহেড, the system does no useful work while switching। এই যে দেখেন এতটুকু টাইম হচ্ছে আমার কনটেক্সট সুইচের জন্য ইউজ হয়েছে, তাই না? তার মানে আমার যে আগের টাইমটা মানে আগের প্রসেসটা ছিল সেটার স্টেট হচ্ছে সেভ করা এবং নতুন প্রসেসের স্টেট হচ্ছে লোড করা।
এইটুকু হচ্ছে আমার কন্টেক্সট সুইচের জন্য যে টাইমটা লাগে। এই টাইমে সিপিইউ কি আইদার প্রসেস P1 এবং প্রসেস P0 কোনোটাই কি এক্সিকিউট করতে পারছে? এইটুকু টাইমে দেখেন এখানেও সিপিইউ আইডল ছিল, এখানেও আইডলই ছিল। যতক্ষণ টাইমে হচ্ছে প্রসেস মানে কন্টেক্সট সুইচ হবে, এইটুকু টাইমের মধ্যে অ্যাকচুয়ালি সিপিইউ আইডল থাকে, তাই এটাকে বলা হয় হচ্ছে ওভারহেড। এই টাইমে অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না, বুঝতে পারছেন? মানে কোনো এক্সিকিউশন হয় না এই টাইমে, সিপিইউ জি কোনো ম্যাম। এক্সিকিউশন করে না। তো এটা হচ্ছে ওভারহেড। আচ্ছা, the more complex the OS, the PCB, the longer the context switch. এখন পিসিবি এর স্ট্রাকচার যদি বেশি কমপ্লিকেটেড হয় তাহলে আমাদের কি করা লাগবে, অনেক ইনফরমেশন হচ্ছে লোড করা লাগবে বা স্টোর করা লাগবে। তো সেই কমপ্লেক্স ওএস এর ক্ষেত্রে কন্টেক্সট সুইচে আরো বেশি টাইম লাগে, লোড আর স্টোরের জন্য যে টাইমটা সেটা বেশি লাগে। তারপর টাইম ডিপেন্ডেন্ট অন হার্ডওয়্যার সাপোর্ট, হার্ডওয়্যারের উপরও ডিপেন্ড করে। সাম হার্ডওয়্যার প্রোভাইডস মাল্টিপল সেট অফ রেজিস্টার পার সিপিইউ, মাল্টিপল কনটেক্সট আর লোডেড এট ওয়ান্স। সো কিছু কিছু মানে কিছু কিছু হার্ডওয়্যারে দেখবেন সিপিইউ এর রেজিস্টার হচ্ছে অনেকগুলা সেট থাকে, রেজিস্টার বা রেজিস্টার বেশি থাকে, তখন বেশি রেজিস্টারের ভ্যালুকে আমি যদি স্টোর করতে চাই তাহলেও আমার কি হয়, টাইমটা বেড়ে যায়। এখন বলছে যে অপারেটিং সিস্টেম প্রসেসেস। আচ্ছা, তো দুইটা ইম্পর্টেন্ট মেকানিজম আছে, সেটা হচ্ছে প্রসেস ক্রিয়েশন আর হচ্ছে প্রসেস টার্মিনেশন। ম্যাম আজকে এত দূর পর্যন্তই থাকুক। আচ্ছা, অনেক কম পড়ানো হয়েছে, মাত্র 17টা স্লাইড করাইছে। বললাম মাত্র 17টা স্লাইডে যে কত কিছু পড়লাম। আমারও তো সিলেবাস শেষ করা লাগবে না? সিলেবাস শেষ আমরা করতে কেন না সিলেবাসের পারলে, পিছনে দৌড়াই বলেন? সিলেবাস শেষ করতে না পারলে কিন্তু এক্সট্রা ক্লাস নিতে হবে তখন। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আজকে এতটুকুই থাকবে। হ্যাঁ নেক্সট দিন হচ্ছে আমি ম্যাম আপনাদের, টাইম মতো নাই ম্যাম আজকে, হ্যাঁ টাইম তো নাই, 5 মিনিট আছে ম্যাম। ঠিক আছে। ম্যাম আসলে থিওরিটিক্যাল জিনিসপত্র তো ম্যাম এই এত ক্লাসে আজকে কিন্তু থিওরিটিক্যাল ছিল, আজকে অনেক কিছু বোঝার ছিল। আজকে ক্লাস হ্যাঁ ভালো ম্যাম, লাগছে না? আজকে হ্যাঁ ম্যাম একটা আজকে ভালো অনেক লাগছে। কিছু বোঝার ছিল ম্যাম। আমরা হচ্ছে যখন পড়া স্টার্ট করতাম তখন মানে বুঝার জিনিস স্টার্ট হতো প্রসেস থেকে। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিই।